ওকে, সো আজকের আমাদের বিষয়টা ছিল এসইও। আজকে থেকে আর কি এসইও ক্লাসটা মূলত শুরু। সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এসইও কিছু ফান্ডামেন্টাল টার্ম, এসইও কি। আজকে মূলত থিওরিটিক্যাল একটা ক্লাস হতে যাচ্ছে। তো আজকে এসইও কি, কত প্রকার, এটা আসলে আহ, কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপর কিওয়ার্ড কি, নিশ কি, এগুলো নিয়ে আজকে টুকটাক আলোচনা করবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা সবাই এনজয় করবেন আজকের ক্লাসটা। ওকে, ফাইন। সো আমি শুরু করছি। আজকের মডিউলটার নাম হচ্ছে এসইও ফান্ডামেন্টাল। সো আমরা এসইওটা কি এটা আমরা সবাই মোটামুটি জানি। তারপর আমি দু একটা মিনিট একটু বর্ণনা করছি বা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সবাই সার্চ ইঞ্জিন কি এটা জানি, সার্চ ইঞ্জিন জিনিসটা কি এটা জানি, কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এইটা আমরা হয়তো অনেকেই শুনেছি, অনেকে জানি, অনেকে জানি না। সো সার্চ ইঞ্জিনের আমি যদি উদাহরণ দিতে চাই তাহলে আসছে গুগল, আসছে ইয়াহু, আসছে বিং, মানে যেখানে গিয়ে সার্চ দেওয়া যায়। যেমন বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা, যেখানে গিয়ে সার্চ দেওয়া যায়, কোনো বিষয়ে জানা যায়, কোনো বিষয়ের জন্য কোনো কিছু খোঁজা যায়, হ্যাঁ, প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এরকম একটা ওপেন সোর্স কে সার্চ ইঞ্জিন মূলত বলা হয়। তো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিনের মধ্যে একটা হচ্ছে গুগল। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি আমরা আসলে গুগলকে অপটিমাইজেশন করব এরকম ব্যাপারটা? আসলে ব্যাপারটা এরকম নয়। গুগল আমাকে আপনাকে চিনে না, বিং, ইয়াহু আমাকে আপনাকে চিনে না, আমাকে আপনাকে কে চিনে? কেউই চেনে না। কিন্তু আমরা যে কন্টেন্ট গুলো দিই, যে সাইট গুলো বানাই, সেগুলোকে গুগল তার ক্রলার দিয়ে, বিভিন্ন সিস্টেম দিয়ে গুগল চিনে থাকে। সো ব্যাপারটা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনে নিজেকে বা নিজের সার্ভিসকে অথবা প্রোডাক্টকে পরিচিত করার জন্য যেই অপটিমাইজেশন গুলা দরকার, সেটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নিজেকে, নিজের সার্ভিস অথবা প্রোডাক্টকে সার্চ ইঞ্জিনে পরিচিত করার অথবা সবার আগে, রেজাল্টের সবার আগে নিয়ে আসার যেই প্রক্রিয়া, প্রসেস, যাই বলি না কেন, ওগুলাই হচ্ছে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে যদি আমি এইভাবে বলি, বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় যে যে পদ্ধতির মাধ্যমে একটি ওয়েবসাইট এবং কিওয়ার্ডকে র্যাঙ্কিং করানো হয় সেই পদ্ধতিকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলে। সহজভাবে বলতে বোঝায় সার্চ ইঞ্জিনে যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসার জন্য যে প্রযুক্তিগত কৌশল ব্যবহার করেন, সেই প্রযুক্তিগত কৌশলগুলোকেই বা এই সম্মিলিত যে কৌশল, সেইগুলোকে মূলত বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটা তো আসলে বইয়ের ভাষা, বা যদি লিখিত রূপে বলি তাহলে হয়তো এই ভাষা। সো আমরা যদি সহজভাবে বলতে চাই সেটা হচ্ছে আমার নিজের কাছে যেটা আছে সেটাকে আমি পরিচিত করব, সেটাকে প্রথম পেজে নিয়ে আসবো। একটা ওয়েবসাইটকে, আমার একটা ওয়েবসাইট আছে, সেটাকে আমরা প্রথম পেজে নিয়ে আসবো গুগলে। সহজ ভাষায় গুগলের প্রথম পেজে নিয়ে আসার জন্য, আমার ওয়েবসাইটটাকে প্রথম পেজে নিয়ে আসার জন্য যা যা কাজ করতে হবে সবগুলাকে এসইও বলে। ফাইন। তো এসইও তো আমরা দেখলাম। এখন এসইও কেন গুরুত্বপূর্ণ এত বড় আমি এখন পড়বো না, এটা আপনারা পরে সময় পেলে পড়ে নিয়েন। সো এত বড় প্যারা এখন পড়বো না, জাস্ট আমি বলি যে কেন গুরুত্বপূর্ণ। দেখেন,
আমি তো একটা কথা প্রায় বলে থাকি, আপনারা জানেন, আপনাদের সাথে অনেকবার বলেছি যে মার্কেটিং হলো দেখানো আর সেলস হলো খাওয়ানো। আপনি ধরেন ডিজিটাল মার্কেটার না, আপনি গ্রাফিক্স ডিজাইনার, অথবা ধরুন আমি ধরে নিলাম আপনি ওয়েব ডিজাইনার। এখন আপনি আপনাকে কিভাবে মানুষের সামনে জানাবেন, মানুষের কাছে নিজেকে কিভাবে প্রমাণ করবেন অথবা নিজেকে জাহির করবেন যে আপনি কাজটা জানেন। অথবা ধরে নিলাম আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি মনে করেন বই বিক্রি করেন অথবা ডায়েরি বিক্রি করেন, ডায়েরি বানান, ডায়েরি বিক্রি করেন। যতক্ষণ না পর্যন্ত মানুষ না জানে যে আপনার ডায়েরি আছে, ততক্ষণ পর্যন্ত আপনার সেলস খুব বেশি হবে না। আপনি মার্কেটিং হয়তো বা করবেন, অনেক অনেক মার্কেটিং করবেন, সারা জীবন মার্কেটিং করবেন, কিন্তু আমরা তো জানি যে যতক্ষণ পর্যন্ত সেলস না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেটিং এর ভ্যালু হলো শূন্য, একেবারে জিরো। সো এসইও কেন গুরুত্বপূর্ণ? এসইও এই কারণে গুরুত্বপূর্ণ যে এসইও করে বা এসইও শিখে আপনি আপনার প্রোডাক্টকে, সার্ভিসকে সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসতে পারবেন, প্রথম রেজাল্টে নিয়ে আসতে পারবেন। আমি যদি এখানে সার্চ করি যে ইবুক কোম্পানি, সার্চ করলাম, সো ওকে ফাইন। তো এখানে যেগুলো এডি এডি দেওয়া আছে, এডি দেওয়া আছে যেগুলাতে, সেগুলো আমরা কি করব, সেগুলা থেকে আমরা একটু দূরে থাকবো, সেগুলোর সাথে বা সেগুলোর জন্য এখন আমরা কথা বলবো না, বা সেগুলো সম্পর্কে কথা বলবো না। কারণ এগুলো হচ্ছে তার এই ওয়েবসাইটটা যেভাবে বানাক না কেন, তার কন্টেন্ট খারাপ হোক না কেন, তার যাই হোক না কেন, অপটিমাইজ না করা হোক, সে গুগলকে টাকা দিয়েছে বিদায় গুগল তাকে এখানে প্রথমে নিয়ে আসছে। ফাইন, গুগলকে সে টাকা দিয়ে প্রথমে নিয়ে আসছে। সো আমরা যদি টাকা, আমাদের যদি প্রচুর টাকা থাকে, আমার অনেক টাকা আছে, তখন আমার তো এসইও করার দরকার নেই, এসইও শেখারও দরকার নেই, তখন আমি গুগলকে টাকা দিতে থাকবো, গুগল আমাকে প্রথম পেজে নিয়ে আসতে থাকবে। সো যদি আপনার প্রচুর টাকা থাকে, আপনার এসইও করার দরকার নেই। কিন্তু যদি আপনার প্রচুর সময় থাকে, টাকা না থাকে, তখন আপনি 5 থেকে 6 মাস কষ্ট করলে আপনার সাইটটাকে হয়তো বা র্যাঙ্কিং নিয়ে আসতে পারেন। আমরা ওইটাই দেখতে চাচ্ছি। সো এখন আমরা দেখি যে প্রথমে কি আসছে। প্রথমে এরকম একটা সাইট আসছে লুলু, তারপর আসছে ebook.mca.gov.in, মানে ইন্ডিয়ার একটা সাইট, কোন একটা কোম্পানিজ অ্যাক্ট, লিস্ট অফ ইবুক পাবলিশিং কোম্পানিজ, পাবলিশার্স গ্লোবাল.com। ওরা কি করে দেখেন, নিচে কিন্তু অনেক পেজ আছে, রাইট? 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 10টা, অনেক অনেক পেজ আছে। তো এই 10 নম্বর পেজে গেল, আপনাকে, যেমন আপনাকে একটু টুকটাক নলেজ রাখতে হবে। ইবুক দিয়ে যে লিখলাম আমরা, ইবুক কোম্পানি, এটা কিন্তু একটা কিওয়ার্ড এবং এটা একটা নিশ। এগুলো নিয়ে আমরা কথা বলবো, কিওয়ার্ড, নিশ, এর মধ্যে পার্থক্য কি, কি অবস্থা, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বলবো। এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পর আমরা এই অর্গানিক গুলো পেলাম, এই অর্গানিক রেজাল্ট পেলাম, পেইড রেজাল্ট বাদ দিয়ে আমরা অর্গানিক রেজাল্ট পেলাম। ও প্রথমে আসছে, ও আসছে, ও আসছে, তার মানে কি, ও কেন প্রথমে, কেন এই ebooks.com-টা প্রথমে না, কেন ebooks.com-টা প্রথমে নয়, কেন উইকিপিডিয়াটা প্রথমে নয়? কারণ হচ্ছে এইগুলোর মধ্যে এইটার এসইও খুব ভালো হয়েছে, এটারও খুব ভালো হয়েছে, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। এই কারণে যাদের এসইও সবচেয়ে সুন্দর হয়েছে তাদের কি অর্গানিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে দেখাচ্ছে, এবং আমরা জানি একটা পেজে 10টা রেজাল্ট থাকে সাধারণত। সো এটা হচ্ছে এসইওর প্রয়োজনীয়তা, কেন আমরা এসইও করব। হ্যাঁ, একেবারে সহজ কথা, আমরা এই কারণেই করব যেন
প্রথমে আসতে পারে, আমাদের প্রোডাক্ট সার্ভিস অথবা নিজেকে যদি আপনি পাবলিক ফিগার হন প্রথমে আসতে পারে। এই হচ্ছে সহজ কথায় যদি বলা হয় যে এসইও কেন গুরুত্বপূর্ণ অথবা এসইওর গুরুত্ব। তারপরে যদি সময় থাকে পুরাটা পড়ে নেবেন, হয়তো বা থিওরিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার মাথায় ঢুকবে বা বুঝতে পারবেন আরো ভালো করে। আমরা এই স্লাইডটার বেশি একটা সময় নিচ্ছি না, আমরা একটু পরের স্লাইডে যাই। এসইও তো আমরা জানলাম, এখন এসইও কি, এসইও কত প্রকার, কি কি এগুলা সম্পর্কে মনে হয় আমাদের একটু জানার দরকার আছে বই কি। এসইও কত প্রকার, আমি একটু বড় করি, 24 দিন। বোল্ড করি, ওকে। অনেক জায়গায় অনেকভাবেই কথা বলে, আসলে এসইও এক্সপার্ট যারা তারা তো অন্য লেভেলের লোক, যারা খুব ভালো এসইও জানে তাদের বিভিন্ন দ্বিমত অনেক জায়গায় থাকতে পারে, কারণ এগুলো একেবারে সার্টিফাইড যে এত প্রকার এত কি কি ব্যাপারটা ওরকম না। তবে এসইওর ধরন দেখে, এসইওর কাজ দেখে বিভিন্ন জায়গা বা বিভিন্ন বিষয়কে উপলব্ধি করে বিবেচনা করে বিভিন্ন ধরনের এসইও বা প্রকারভেদ করা হয়ে থাকে। তো আমরা যদি কাজের ভিত্তিতে বা কাজের পদ্ধতি অনুসারে এসইও কে ধরি, তাহলে এসইও 3 প্রকার, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। হোয়াইট হেড এসইও, হোয়াইট হেড এসইও, ব্ল্যাক হেড এসইও, গ্রে হেড এসইও। ফাইন। তো যদি কাজের পদ্ধতি আমরা বিচার করি, কাজের পদ্ধতি যদি আমরা দেখি, তখন এসইও হলো 3 প্রকার, হোয়াইট হেড, ব্ল্যাক হেড, গ্রে হেড। হোয়াইট হেড কি, আমরা প্রথমে হোয়াইট হেড নিয়ে আসি কথাটা। এটা বাদ দিই, হ্যাঁ এটাও বাদ দিই, নিয়ে এটাও বাদ দিই, হোয়াইট হেড এসইও শুধু থাকে। গুড, ভালো লাগছে। ওকে, হোয়াইট হেড এসইও কি, আমরা হয়তোবা শব্দটা শোনার সাথে সাথে কিছুটা উপলব্ধি করতে পারছি। তারপরও বলি যে যে পদ্ধতি এখানে লেখা আছে নিচে, যে কোনো প্রকার স্প্যামিং না করে সঠিক নিয়ম অনুযায়ী, মানে লিগেলি যেটা গুগল বলে সেরকম ভাবে করে সার্চ ইঞ্জিন গুলোতে কিওয়ার্ড র্যাঙ্ক করা হয়, তাকে হোয়াইট হেড এসইও বলে। মানে হচ্ছে আপনি কোনো প্রকার স্প্যামিং যদি না করেন, যদি লিগেলি কাজগুলো করেন, যদি গুগল আপনাকে ইলিগেল ভাবে ধরতে না পারে, তখন এটা হোয়াইট হেড হিসেবে গণ্য হবে। সো হোয়াইট হেডকে 2টা ভাগে সাধারণত ভাগ করা হয়, এটাও কাজের উপর ভিত্তি করেই। একটা অন পেজ, একটা অফ পেজ, একটা অন পেজ, একটা অফ পেজ। সো অন পেজ কি আবার অফ পেজ কি, কথা চলে আসে কথার প্রসঙ্গে। ফাইন। সো অন পেজ নিয়ে প্রথমে একটু কথা বলি। আমরা হোয়াইট হেড এসইও সম্পর্কে তো বুঝলাম বা জানলাম, এটা নিয়ে খুব একটা বেশি কথা বলার দরকার হচ্ছে না, কারণ হচ্ছে আমরা লিগেলি যেটা করবো সেটাই হোয়াইট হেড। তো এই লিগেলির মধ্যে 2টা প্রকারভেদ আছে, অন পেজ এবং অফ পেজ। সো অন পেজ এসইওটা আসলে মূলত হচ্ছে আপনার আপনার যে সাইট থাকবে, ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের ভিতরের কাজ। আমি যদি একটা ছোট উদাহরণ দিই, একটু আগে ডায়েরির কথা বললাম, মনে করেন আপনি একটা ডায়েরি কোম্পানি, তো এটার কাঁচামাল তো অনেক কিছুই আছে। এখন যদি আপনি ডায়েরিটা না বানাতে পারেন, ডায়েরিটা বিক্রি করতে পারবেন না। আবার ডায়েরিটা যদি নিম্নমানের হয়, তাহলেও বিক্রি করতে কষ্ট হবে। তার মানে এটা কিন্তু আপনার কারখানার ভিতরের কাজ, কারখানার বাইরে এখনো যায়নি। কারখানার বাইরে হচ্ছে গিয়ে মার্কেটিং, কারখানার বাইরে হচ্ছে গিয়ে বিভিন্ন প্রমোশন সিস্টেম, কারখানার বাইরে হচ্ছে গিয়ে সেলস। কারখানার ভিতরে অভ্যন্তরীণ যে ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে বানাতে হবে এবং মানটা ঠিক রাখতে হবে। অন পেজ ইস্যু ব্যাপারটা অনেকটা এরকম। আপনি একটা ওয়েবসাইট, আমি এখানে সার্চ দিয়েছিলাম, সো আমি এইটাতে যাই, লিস্ট অফ ইবুক
পাবলিশিং কোম্পানিজ। তো একটা ওয়েবসাইটে আমরা যদি যাই তখন ওয়েবসাইটের ভিতরে অনেক কিছু জিনিস থাকে, যেমন এগুলা দেখতে আমার ভালো লাগতেছে, যদি দেখতে ভালো না লাগতো, যদি দেখা যাইতো যে এরকম অ্যাড এখানে একটা আছে এখানে একটা আছে, তিনটা প্রথমেই অ্যাড, কোনো লেখা নাই, আমার ভালো লাগলো না, আমি বের হয়ে গেলাম। অথবা দেখা গেল যে আমার এটা ভালো লাগতেছে না, আমি আর এটাতে ঢুকবো না, এটা বুকমার্কও করবো না, ঢুকবো না। কিন্তু ওয়েবসাইট আমার ভালো লাগছে, ওয়েবসাইটের ভিতরে আপনার কন্টেন্টটা খুব সুন্দর হয়েছে, টাইটেলটা সুন্দর হয়েছে, ডিসক্রিপশনটা সুন্দর হয়েছে, রাইট? তো এগুলো যে ওয়েবসাইটের ভিতরের কাজগুলো, ওয়েবসাইটটাকে সুন্দর করে কন্টেন্ট দিয়ে সাজানো, হ্যাঁ, সেটার মধ্যে আপনার আরো আনুষঙ্গিক অনেক কাজ আছে। তো ভিতরের যে কাজগুলো, আভ্যন্তরীণ যে কাজগুলো, সেগুলোকে আমরা মূলত বলছি কি অন পেজ এসিও। আর অফ পেজ এসিও হলো যেগুলো পেজে সাধারণত বাহির থেকে করা হয়, পেজে সাধারণত বাহির থেকে করা হয়, পেজের সাথে রিলেটেড, বাহির হলেও কিন্তু অতপ্রতভাবে রিলেটেড। আপনি যদি খুব ভালোভাবে না বুঝেন, আপনার কাছে মনে হবে এটা পেজের অভ্যন্তরীণ কোনো অংশ, কিন্তু রিলেটেড বাট একেবারে ভিতরের না। সো অন পেজ অফ পেজ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। তো আমরা আজকে আরো কিছু থিওরিটিক্যাল ব্যাপার দেখবো অন পেজ অফ পেজ নিয়ে, কি কি কাজ আছে, তাহলে আপনারা আরো সুন্দর করে বুঝতে পারবেন। অন পেজ এসইও, অন পেজ এসইওটা কি, এখানে লেখা আছে যেগুলো যে অভ্যন্তরীণ যে কাজ করা হয় তাকে অন পেজ এসইও বলে। সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য বা র্যাঙ্ক করানোর উদ্দেশ্যে অভ্যন্তরীণ যে কাজ করা হয়। কিসের অভ্যন্তরীণ বা কিসের ভিতরে? একটি ওয়েবসাইটে বা ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে? বিভিন্ন সার্চ ইঞ্জিন কেন বললাম? শুধু গুগল না, আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, আপনি বিং এ কাজ করতে পারেন, হ্যাঁ, তো এরকম সার্চ ইঞ্জিন। এই অন পেজটাকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, অন পেজকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, এক হলো টেকনিক্যাল এসইও, এক হলো পেজ অপটিমাইজেশন। এক হলো টেকনিক্যাল এসইও, এক হলো পেজ অপটিমাইজেশন। টেকনিক্যাল বলতে আমরা কিছু টেকনিক্যাল জিনিস বুঝি, যেমন বিভিন্ন ওয়েবসাইটে গেলে হয়তো আপনি দেখতে পারেন 404 নট ফাউন্ড লেখা থাকে, এটা কিন্তু আপনার টেকনিক্যাল একটা প্রবলেম। 500 ইরর লেখা থাকে, এটা একটা টেকনিক্যাল প্রবলেম। তো কিছু টেকনিক্যাল প্রবলেম নিয়ে তো আমরা আলোচনা ইনশাল্লাহ করব। সো কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে, ওইগুলোকে এসইও করতে হয়, মানে ওইগুলোকে ফিক্স করতে হয়। যেমন আমি যদি বলি আপনার ইউটিউবে আপনি অন্য জায়গা থেকে আপনি কিছু ট্রাফিক নিয়ে আসলেন, আপনি হয় আর্টিকেল লিখে ট্রাফিক নিয়ে আসলেন। মনে করেন আমি যদি ধরি ব্যাপারটা এরকম যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে সেখানে অনেক ট্রাফিক, সো আপনি কিন্তু ইচ্ছা করলে সেই ট্রাফিক থেকে অনেকভাবে ইনকাম করতে পারবেন। কিন্তু এখন ট্রাফিক আসার পরে দেখলো যে একটা পেজে গেল, সেখানে 404 নট ফাউন্ড, সো তখন কিন্তু প্রবলেম। তারপর দেখা গেল যে 500 ইরর বা অন্য কোনো ইরর বা কোনো একটা প্রবলেম, সেটা লোডিং এ অনেক প্রবলেম হচ্ছে। সো এই যে খুঁটিনাটি যে বিষয়গুলো, এই টেকনিক্যাল যে ব্যাপারগুলো, এগুলো ফিক্স করা হলো এসইও। আর হচ্ছে পেজ অপটিমাইজেশন। পেজ অপটিমাইজেশন বলতে আমি বোঝাচ্ছি যে যেমন এটা যদি একটা আর্টিকেল হয়, এই পেজটাকে অপটিমাইজেশন করে, এই ফুল পেজটাকে, এখানে কয়টা কিওয়ার্ড থাকবে, কয়টা কিওয়ার্ড ভালো, একটা আর্টিকেলে কয়টা কিওয়ার্ড দেওয়া যায়, ডিসক্রিপশনে কয়টা কিভাবে দিব, টাইটেলে কি কিওয়ার্ড দেওয়া যায় কিনা, দিলেও কয়টা কিওয়ার্ড দেওয়া যায়, টাইটেলটা কিরকম হবে, ইমেজ থাকবে কিনা, ভিডিও থাকবে কিনা, পডকাস্ট থাকবে কিনা, এই যে একটা ওভারঅল। তারপর আবার আমরা যদি ওয়ার্ডপ্রেসে করি, ইয়োস্ট এসইওটা করা লাগবে কিনা, কতটা গুরুত্বপূর্ণ, এই ওভারঅল জিনিসটাই কিন্তু আসলে পেজ অপটিমাইজেশন। এবং এটাও অন পেজের জন্য পুরাটাই আসলে পেজ অপটিমাইজেশনটাই মূলত অন পেজ, রাইট? সো আমরা দেখলাম অন পেজ আসলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, একটা হচ্ছে পেজ অপটিমাইজেশন। আমরা যদি পরের স্লাইডে যাই, দেখি কি আছে এখানে। এখানে টেকনিক্যাল ইস্যু নিয়ে কিছু কথা আছে, আপনারা হয়তো পড়ে নেবেন। তারপর টেকনিক্যাল ইস্যু হয়তো অনেকের কাছে একটু নতুন লাগতে পারে, তাই আমি একটু বলে নিচ্ছি যে এটা এমন একটা প্রক্রিয়া, এই টেকনিক্যাল ইস্যুটা এমন একটা প্রক্রিয়া যা একটি ওয়েবসাইটকে অর্গানিক র্যাঙ্কিং, অর্গানিক মানে নট পেইড, একবারে ফ্রিতে
র্যাঙ্কিং পাওয়ার জন্য আধুনিক আধুনিক অনুসন্ধান ইঞ্জিনগুলোর প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করে। এটা একটু কঠিন হয়ে গেছে হয়তো বাক্যটা। আধুনিক অনুসন্ধান ইঞ্জিনগুলির প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করে। দেখেন, টেকনিক্যাল ব্যাপারটাই তো প্রযুক্তির সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। টেকনিক্যাল মানে হচ্ছে কি আপনাকে একটু টেকনিক কি করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, রাইট? সো এই ব্যাপারটা আসলে কি, আপনি যখন আপনার ওয়েবসাইটের অন পেজ এসইও এবং অফ পেজ এসইও টেকনিক সঠিকভাবে ব্যবহার করবেন, তার মানে কিন্তু এই না যে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে যাবেন। এটা পরের প্যারাতেই আছে, আপনারা দেখতে পাবেন এই কথাটা, যে আপনি যদি অন পেজ এবং অফ পেজ কমপ্লিটলি করেন, ফিক্স করেন প্রত্যেকটা প্রবলেম, এইটা করলেই কিন্তু আপনি যে প্রথম পেজে চলে আসবেন, ব্যাপারটা এরকম না। এর কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো ধরনের টেকনিক্যাল এসইও রিলেটেড কোনো সমস্যা থাকে, এরর থাকে, বা কোনো সমস্যা বা কোনো জিনিস সঠিক না থাকে, তাহলে এটা নিশ্চিত যে আপনি সার্চ ইঞ্জিনগুলোতে র্যাঙ্ক করতে পারবেন না, রাইট? তো কি ধরনের প্রবলেম হতে পারে আমরা একটু দেখি। যেমন পেজ লোডিং স্পিডে একটু প্রবলেম হতে পারে, মোবাইল ইউজেবিলিটির মধ্যে একটু প্রবলেম হতে পারে। আপনি এটা পিসিতে খুব ভালো দেখা যাচ্ছে কি, বাট মোবাইলে একটু প্রবলেম দেখা যাচ্ছে। আপনার সাইট ম্যাপ নাও থাকতে পারে। সো কি ধরনের আসলে এসইও কাজের প্রক্রিয়া সমূহ আসলে কি, বা কোন কোন ধরনের কাজগুলোকে আমরা আসলে টেকনিক্যাল এসইও গুলো বলবো? টেকনিক্যাল এসইও কাজের প্রক্রিয়া সমূহ কি কি? ওয়েবসাইট স্ট্রাকচার এবং ডিজাইন, এটা টেকনিক্যালের মধ্যে পড়ে। কারণ ওয়েবসাইটটা যদি খুব সুন্দর মতো ডেভেলপ না করা হয় বা ডিজাইন না করা হয়, ওয়েবসাইটটাকে দেখতে সুন্দর লাগবে না। আপনার কন্টেন্ট ভালো থাকলেও তারপর আমাকে দেখতে ভালো লাগছে না। আপনি অনেক সুন্দর একজন মানুষ, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে জামাটা পরে আছেন সেটা একটু ছেঁড়া বা ময়লা। হ্যাঁ, আপনার হয়তোবা না থাকতে পারে সেই জায়গাতে কোন প্রবলেম নেই, বাট আপনার আছে, তারপরও আপনি হয়তোবা ওগুলা ইউজ করেন প্রতিনিয়ত, তখন কিন্তু দেখতে হয়তোবা কেউ না কেউ বলে ফেলতে পারে যে তোমার এটা দেখতে ভাল লাগছে না আমার চোখে, তুমি এটা পরিবর্তন করতে পারো। তো ব্যাপারটা অনেকটা এরকম। পেজ লোডিং স্পিড, আপনার আমার মনে করেন আমার এখন এখানে নেট আজকে অনেকদিন যাওয়ার প্রবলেম আপনারা জানেন, আমি এটা নিয়ে বলেছি, ওনারা কাজ করতেছে, হয়তো বা ঠিক হয়ে যাবে। মানে এই সময়টাতে একটু থাকে, আবার দিনের বেলা একটু প্রবলেম করে। আমার মনে করেন নেট পুরোপুরি আছে, বাট আমি তারপরও এই পেজটাকে লোডিং করতে আমার অনেক সময় লাগছে, তখন কিন্তু আমি আর এই পেজে ঢুকবো না, আমার বিরক্তি লেগে যাবে। আমি অন্য একটা পেজে যাব, অল্টারনেটিভ একটা, কারণ অনেকগুলা সার্চ আছে, সার্চ ইঞ্জিন অনেকগুলা সার্চ রেজাল্ট আছে, পেজ আছে, আমি এখানে ঢুকবো কেন? আরো তো 9টা আছে প্রথম পেজে, আমি ওগুলাতে ঢুকবো। এই কারণে পেজ লোডিং স্পিড যদি হয়, আপনি ট্রাফিক পাবেন না, একটা সময় আপনি হারাবেন আপনার এই র্যাঙ্কিংটা। আর মোবাইলে যদি আপনি ঠিক মতো না দেখতে পারেন ব্যাপার, আপনি যদি এক সাইড কাটা হয়ে যায়, হ্যাঁ, অন্য সাইডে যদি আপনি চলে যান, আপনি যদি মোবাইল ইউজ করে মজা না পান, মানুষ আর কতজন আপনার পিসি ইউজ করে বলেন? হয়তো অনেকেই করে, বাট মোবাইল দিয়েও কিন্তু অনেকে অনেক কাজ করতে চায়, অনেক আর্টিকেল পড়তে চায়। সাইট ম্যাপ এবং রোবট টেক্সট ফাইল আপলোড করা, রোবট টেক্সট ফাইল আপলোড করা, সাইট ম্যাপ ক্রিয়েট করা, এগুলা টেকনিক্যালের মধ্যে পড়ে। কিভাবে করবো আমরা টেকনিক্যাল ক্লাসগুলোতে দেখবো। এসএসএল সার্টিফিকেট নেওয়া, এটা সাধারণত যিনি ডোমেইন হোস্টিং যার থেকে কিনবেন ওনাকে বলে দিলে এসএসএল একটা সার্টিফিকেট দেয়, এটা আপনার সাইটটাকে সিকিউর করার জন্য। ফিক্সড ব্রকিং লিংক, অনেক ধরনের লিংক আসলে ব্রকিং হয়ে যায়, সেগুলো ফিক্স করাটাও টেকনিক্যাল। ক্রল এরর মুক্ত রাখা, ক্রলার এরর মুক্ত রাখা, এটা হচ্ছে যে গুগল অনেক ক্রলার আছে, সে যদি এসে আপনি একটাতে ইরর দেখে, সো তখন কিন্তু গুগল বুঝে ফেলবে যে আপনারটা সাইটটা ভালো নয়, এটাকে আপনার এটা থেকে একটু বেঁচে থাকতে হবে, ইরর থাকলে ফিক্স করতে হবে। ইউআরএল স্ট্রাকচার ডেটা, থিন কন্টেন্ট, ডুপ্লিকেট কন্টেন্ট, এগুলা আপনি একটু পড়বেন। এই যেমন আমি এগুলো মনে বলেছি, 404 পেজ এরর, হ্যাঁ 301টা মনে বলি নাই, রিডাইরেক্ট। তো এই জিনিসগুলো আপনারা একবার দুইবার একটু পড়বেন, দেখবেন। আমরা তো আবার আলোচনা করব, স্লাইডটা দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, একটু দেখবেন। এইগুলো মূলত আসলে টেকনিক্যাল এসইও পার্টের মধ্যে পড়ে, এবং আমরা যখন টেকনিক্যাল এসইও পড়বো, টেকনিক্যাল এসইও দেখবো, এখান থেকে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ
মার্কেট প্লেসে কাজ আছে, ইজিলি কাজ পাবেন। আপনার সাইটের জন্য যেগুলো দরকার আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ। সো এরপর চলে যাই অন পেজ এসইও। তো না বলে আমরা এটাকে পেজ অপটিমাইজেশন বলি, তাহলে মনে বেটার। কারণ অন পেজ এসইও তো এটা পেজ অপটিমাইজেশন। ওকে, মিডল আসছে। তো অন পেজ এসইওর জন্য যে কাজগুলো করা হয় এখানে আমি পেজ অপটিমাইজেশন কথাটা বলি, তাহলে শুনতে সুন্দর লাগে এবং বুঝতেও সুন্দর লাগে। Okay. তো প্রথমে যেটা আসছে ডোমেইন, ডোমেইন নেম, ডোমেইন অ্যাড্রেস। তো ডোমেইনটা কি আমরা সবাই টুকটাক জানি, ডোমেইন হচ্ছে কি একটা নাম। ডোমেইন মানি হচ্ছে নাম। যেমন এখানে যে ক্যানভাটা আছে আপনারা দেখছেন canva.com, এটা একটা নাম, এটা একটা ডোমেইন। তো ডোমেইনটা কেন আমার এখানে দরকার? কারণ হচ্ছে আপনি কাজ করবেন হচ্ছে গিয়ে মনে করেন আপনি কাজ করবেন ট্রাভেল ট্যুর নিয়ে, বাট আপনি ডোমেইন কিনেছেন ফিশ রিলেটেড, ক্যাট রিলেটেড, হ্যাঁ ভালো ডোমেইন, কিন্তু জিনিসটা একটু কেমন লাগছে না? আপনি কাজ করছেন একটা বিষয় নিয়ে, ডোমেইন কিনছেন আরেকটা বিষয়। সো আপনার চেষ্টা করবেন ডোমেইনটা যেন কাজের সাথে রিলেটেড থাকে। ডোমেইন নেম, ডোমেইন অ্যাড্রেস মোটামুটি একই কাতারে পড়ে। টাইটেল অপটিমাইজ বা অপটিমাইজেশন যাই বলি, টাইটেল অপটিমাইজ বা অপটিমাইজেশনই লিখি। টাইটেলটা কি? আপনি কোনো কিছু যদি আমি এটাকে একটা, এখান থেকে মনে করেন এটাকে একটা আর্টিকেল ধরলাম, তখন আমরা এতটুকুকে টাইটেল বলবো। হ্যাঁ, তো টাইটেল অপটিমাইজেশন। এখন আমি তো ইবুক নিয়ে আসছি, তো ইবুক যদি টাইটেলে না থাকে তখন কি আমি এই আর্টিকেলটা পড়তে চাইবো বা এই ওয়েবসাইটে ঢুকতে চাইবো? চাইবো না। সো আমাকে যেন টাইটেলটা ভালো থাকতে হয়, টাইটেলটাতে যেন আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা পাই, টাইটেলটা যেন আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ডকে হিট করে। সো এইসব দেখে আমরা কি করব? টাইটেল নির্বাচন করব, অপটিমাইজ করব। আমাদের ক্লায়েন্টের যদি টাইটেলের প্রবলেম থাকে আমরা তাদেরকে বলবো তোমার টাইটেলটা চেঞ্জ করে দাও। সো কিভাবে আমরা এটা দেখবো? আমরা পরবর্তী ক্লাসে এগুলো দেখবো কিভাবে টাইটেল অপটিমাইজেশন করতে হয় বা কিভাবে বুঝবো। তারপর যেটা আসছে সেটা হলো কিওয়ার্ড। সো কিওয়ার্ড মূলত আসলে যেটা দিয়ে আমরা সার্চ করি সেটাই কিওয়ার্ড, যেটা দিয়ে আমরা কিছু খুঁজি সেটাই কিওয়ার্ড, যেটা দিয়ে আমরা কোনো কিছুর সমস্যার সমাধান বের করতে চাই সেটাই কিওয়ার্ড। মূলত এই তিনটা জিনিসই জানেন কিওয়ার্ড সম্পর্কে। যেটা দিয়ে আমরা খুঁজি, আমাদের সমস্যার সমাধান খোঁজার ট্রাই করি, হ্যাঁ সেগুলোই মূলত কিওয়ার্ড। তারপরে আমরা আজকে কিওয়ার্ড আর নিয়ে কিছু আলাপচারিতা করব। তারপরে ডিসক্রিপশন অপটিমাইজ আছে, অপটিমাইজেশন লিখি আমরা। ডিসক্রিপশন, আমি যদি ডিসক্রিপশনটা ভালো না পাই, ভালো না দেখি, আমি এটাতে ঢুকবো না, অন্তত আমি ঢুকবো না। ডিসক্রিপশন কোনটা দেখাই, দেখলেই বুঝবেন। এইটা কি? টাইটেল। তাহলে ডিসক্রিপশন হচ্ছে নিচের এই লাইনগুলো, ঠিক আছে? এই যে নিচের লাইনগুলো হচ্ছে কি ডিসক্রিপশন, যদি এটা হয় টাইটেল। এখন যদি আমি যদি দেখি যে এটা ইবুক, অডিও বুকস, এডিটর দিয়ে, ঠিক আছে, আবার ডিসক্রিপশনে দেখলাম অন্য কিছু লেখা, হ্যাঁ কুকুর বিড়াল কিভাবে পালন করবেন এরকম লেখা, অথবা মনে করেন কিভাবে মাছ ধরবেন, কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন, এগুলা লেখা। ইবুক নিয়ে কোনো লেখা নেই। থাকতে পারতো আপনি কিভাবে কুকুর পোষ মানাবেন সেটার উপরে ইবুক, এই টাইপ কিছু একটা থাকতো, ইবুকের সাথে রিলেটেড থাকতো, হ্যাঁ। অথবা এরকম কিছু থাকলেও, রিলেটেড থাকলেও সেটা কিন্তু কাঙ্ক্ষিত ডিসক্রিপশন হতো না, কারণ আমরা কিন্তু কিওয়ার্ডে কোনো ডগ ক্যাট লিখি নেই, কিওয়ার্ডে শুধু ইবুক লিখেছি। সো আমাদের ডিসক্রিপশনটাও যদি এরকম ইট না থাকে, কিওয়ার্ড নিয়ে সুন্দর করে না দেওয়া থাকে, আমরা কিন্তু সেই ডিসক্রিপশনটা কি করব? অপটিমাইজ করব, ক্লায়েন্টকে বলবো অপটিমাইজ করতে। দেখেন আমি এখানে লিখেছি ইবুক কোম্পানি, রাইট?
এখানে দেখেন কোম্পানি আছে, কোম্পানি আছে, যেগুলো আমি লিখেছি সেগুলো কিন্তু বোল্ড হয়ে আসছে। কর্পোরেট আমি দেই নাই, কিন্তু কোম্পানির একটা সিমিলার ওয়ার্ড দেখে এখানে চলে আসছে, কোম্পানিজ 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 ইবুক ইবুক। এখানে কিন্তু এই ডিসক্রিপশনে আমার দুইটা কিওয়ার্ড এখানে চলে আসছে এবং দুইটা কিওয়ার্ড এখানে কি জায়গা করে নিয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ডিসক্রিপশনের অপটিমাইজেশন করা, অপটিমাইজ করা। তারপরে নো ফলো ডো ফলো। আপনি খুব আচ্ছা, কন্টেন্ট অপটিমাইজেশন এত নিচে আসছে না, এটাকে উপরে নেওয়া উচিত, কারণ কন্টেন্ট হলো মাদার জিনিস। হ্যাঁ, এটাকে যদি নিচে থাকে তখন তো আহ, ই হয়ে যায়। এটা আমি এটার নিচে রেখে দিব। আচ্ছা, আমরা তো কিওয়ার্ড ডিসক্রিপশন বলেছি, একটু কন্টেন্টটা বলি। হ্যাঁ, ইটিসিটা কেটে দিই। এখানে ইটিসি লাগিয়ে দিই। আচ্ছা, কন্টেন্ট হচ্ছে মূলত ওইটাই যেটা আপনি চান যে আপনার ট্রাফিক গুলো এটা পড়ুক, এটা দেখুক, এটা শুনুক, এটা পড়ুক, এটা দেখুক, এটা শুনুক। কন্টেন্ট হতে পারে আর্টিকেল, কন্টেন্ট হতে পারে ভিডিও, কন্টেন্ট হতে পারে পডকাস্ট, কন্টেন্ট হতে পারে আপনার এই তিনটা মিলিয়ে। তো আর্টিকেল, আমি একটা আর্টিকেল পড়তে কেন যাব আপনার এখানে? আমি যদি লিখি যে প্রতিদিনের খবর, আজকে সব খবর প্রথমে আসছে বাংলাদেশ প্রতিদিন, VDNews24.com, বাংলার VDNews24.com। এটা একটা আলাদা একটা পেজ, ওদেরই একটা পেজ, যেটা কিনা ওরা র্যাঙ্কিং করেছে। সো আমি কেন এটা পড়বো, কি কারণে পড়বো? আর্টিকেলটা তখনই পড়বো যখন আমি যেটা সার্চ করেছি সেইটা যদি আমার মনের খোরাকটাই তো সার্চ করেছি। আমার একটা জুতা কিনতে হবে, আই ওয়ান্ট না বেস্ট শু ইন বেস্ট শু কোম্পানি লেখেন, আমি জুতো কিনবো বেস্ট শু কোম্পানি, বা কোম্পানি না সব দেই, ইন ঢাকা। সো কি আসে প্রথমে? অ্যাপেক্স আসে। দেখেন, আমরা যদি অর্গানিক রেজাল্ট গুলাতে দেখি, ওরা কিন্তু ইয়াতেও আছে, এডও আছে অ্যাপেক্স, আবার অর্গানিকও প্রথমে অ্যাপেক্স। অ্যাপেক্স খুব ভালো কাজ করে, প্রথমে অ্যাপেক্স আছে। আমার আমার মনের খোরাক দিয়েছে, আমার কি দরকার, আমার চাহিদার কথা লিখেছি, যে আমার একটা একজোড়া শোয়ের দরকার, বা জুতোর দরকার, স্যান্ডেলের দরকার, যাই বলি না কেন। তো ঢাকার মধ্যে কি দরকার, আমি ঢাকায় থাকি, আমি সেটাকে নরসিংদী দিতে পারি, আমি সেটাকে মালিবাগ বাংলাদেশ দিতে পারি, আমি একটা ছোট জায়গা মালিবাগও দিতে পারি, যদি সেখানে কোনো একটা কোম্পানি থেকে থাকে, কোম্পানি ওয়েবসাইটের লিঙ্কিং থাকে আসবে, না হলে হয়তো একটু দূরের গুলো আসবে। আমি যখন দিয়েছি প্রথমে আসছে অ্যাপেক্স, পরে দারাজ থেকে আসছে, মার্কিস আসছে, হ্যাঁ, ওরিয়ন আসছে, লামুড বিডিয়া আসছে, ফরচুন বাংলাদেশ.com, ওরাও হয়তো বা এগুলো সেল করে। সো এখন দেখেন, আমি কেন এটাতে ঢুকলাম? আমার যদি এটার আর্টিকেল গুলো, অথবা এখানে আর্টিকেল হতে পারে আপনার, এগুলা যেহেতু ই কমার্স সাইট, হতে পারে আর্টিকেল হলো ওরা পিকচার দিয়ে আর্টিকেল করেছে। এখন আমার আর্টিকেল কি, আমার কি এখন এক জোড়ো জুতা কিভাবে আপনি পরবেন, কিভাবে পানি থেকে বাঁচিয়ে রাখবেন, এগুলা দরকার? এগুলা কিন্তু দরকার নাই। কি দরকার? আমার জুতা দিয়ে সার্চ করেছি, জুতা আসলেই হয়, আমি জুতা সম্পর্কে জানবো, তার মানে আমার আর্টিকেল এইটা, এই ইমেজ আর্টিকেল। ওই যে বললাম, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, আর্টিকেল হতে পারে, কন্টেন্ট, সরি আর্টিকেল না, কন্টেন্ট, এটা আমার কন্টেন্ট। ক্লিক করলাম, ওমেনে ক্লিক করলাম। হ্যাঁ, হয়তো আমি আমার মায়ের জন্য কিনবো, সো আমি হয়তো বা চয়েস করি, এটা করলাম। So, এখন যেটা আসছে, দেখেন আমি কেন এটাতে যাব। দেখেন ওরা কত সুন্দর করে, আমি যে সাইটটা দেখতে চাচ্ছি সেখানে জুম করতেছে, আরো অনেকগুলা পিকচার দিয়েছে, ডিসক্রিপশনটা দিয়েছে, এটা একটা গর্জিয়াস ব্লক হিল লিখেছে,
ওরা এটা ইন স্টক অ্যাভেলেবিলিটি এটা দিয়ে দিয়েছে, ব্র্যান্ড লিখেছে নিনোরসি, কালার দিয়েছে কালো হবে, এইটাও হবে, পায়ের সাইজ গুলো দিয়েছে, টাকা কত দিয়েছে। সো আমার কিন্তু সব এখানে আছে, আমার এখানে সব আছে। সো এই কারণে আমি এটার মধ্যে গিয়েছি। কন্টেন্ট হলো এমন একটা বিষয় যে এটাকে আপনি এমন ভাবে ক্রিয়েট করবেন যেন আপনার কাঙ্ক্ষিত ট্রাফিকরা আপনার এখানে এসে তার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যায়। আপনি মনে করেন পড়াশোনা স্টাডি নিয়ে কোনো একটা কিছু করছেন, আপনার ফেসবুক পেজও আছে, আপনার ইউটিউব চ্যানেলও আছে, ওয়েবসাইটও আছে। ধরে নিলাম আপনি ইন্টারমিডিয়েট এর পড়াশোনাগুলো দেখান বা ক্লাসগুলো কন্টিনিউ করা। সো আপনি সেখানে আমি যদি এখন আমি লিখি যে অ্যাকাউন্টিং এর একটা অধ্যায় লিখে যে এই অঙ্কগুলোর সমাধান কি বা এই অঙ্কটা কিভাবে করব, হাউ টু সলভ, একটা অঙ্কের নাম দিলাম যেমন কস্ট অ্যাকাউন্টিং। এখন এইটা যদি আপনি আপনার মধ্যে সুন্দর করে না দিয়ে থাকেন বা আপনি লিখলেন কস্ট অ্যাকাউন্টিং ম্যাথ বোঝানো হয়েছে এরকম একটা টাইটেল দিলেন যে কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাথ গুলো এক নজরে দেখে নিন, সমাধান গুলো এক নজরে দেখে নিন, ভিতরে গিয়ে দেখলাম আপনি কস্ট অ্যাকাউন্টিং এর মানে কি এটা লিখছেন, কত প্রকার এটা লিখছেন, কেন করব গুরুত্বপূর্ণ এটা লিখছেন, উপসংহার দিয়ে শেষ করে দিচ্ছেন, আমার কোনো দরকার হয়েছে আর জীবন আপনার পেজে যাব না। তো আপনি কি করলেন, সারা জীবনের জন্য একটা ট্রাফিক হারালেন। সো কন্টেন্ট এমন ভাবে করতে হবে যেন আমি যেটা দিয়ে সার্চ করি, মানে আমি যেটা দিয়ে সার্চ করি সেটা তো আপনি জানেন, কারণ আপনার কাছে তো 15-20টা 30টা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড দিয়েই তো আপনি চাচ্ছেন যে মানুষগুলো সার্চ করলে যেন আপনার পেজটার সামনে থাকে, উপরে থাকে, যেন ওমেন শু দিয়েও সার্চ করলে এপেক্স উপরে থাকে, মেন শুটা দিয়েও সার্চ করলে এপেক্স উপরে থাকে। যেমন আমি ফর এক্সাম্পল এখানে শুধু আমি শু দিচ্ছি, আমি যদি লিখি বেস্ট মেন শো শপ ইন ঢাকা, আমি যদি লিখি বেস্ট ওমেন ঢাকা, আমি যদি আরেকটা দিই দেখি কে কে আসে। আমার কিন্তু 3টা কিওয়ার্ড দিয়েছি, লং টেল কিওয়ার্ড, এগুলো অনেক লম্বা কিওয়ার্ড, এগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড এবং বলা হয় একেবারে ছোট নিশ। সো আমরা লং টেল কি শর্ট টেল কি এগুলো দেখবো, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। সো প্রথমে কি আসছে দেখেন, এটা দিয়ে আমি কি বেস্ট মেন দিয়ে দিচ্ছি, অর্গানিকে কি আসছে, এখানে কি অ্যাপেক্স আছে, অ্যাপেক্স কিন্তু আছে কয় নাম্বারে, 1 2 3 4 নাম্বারে, তার মানে প্রথম পেজে আছে। আমি যদি ওমেন দিয়ে দিই, এখানে কি অ্যাপেক্স আছে, প্রথমে অ্যাপেক্স আছে। আমি যদি কিডস দিয়ে দিই, শুধু কিডস দিয়ে দিই, অ্যাপেক্স আছে, দেখেন প্রথমে অ্যাপেক্স আছে, রাইট, এই যে প্রথমেই কিন্তু অ্যাপেক্স আছে। তার মানে অ্যাপেক্স কিন্তু এগুলা তার কিওয়ার্ড ধরে নিছে। তার অ্যাপেক্স কি কি কিওয়ার্ড ধরে নিছে দেখেন, অ্যাপেক্স এর একটা কিওয়ার্ড হচ্ছে বেস্ট মেন শো শপ ইন ঢাকা, একটা হচ্ছে বেস্ট ওমেন ঢাকা শো শপ ইন ঢাকা, আরেকটা হচ্ছে কি কিডস এর যে জুতোটা বেস্ট কিডস। আচ্ছা একটা মিনিট, অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, অ্যাডি লেখা এটা কি এসইও দিয়ে করতে হবে নাকি অন্য কোনো গুগল মার্কেটিং বা অন্যভাবে করতে হবে? অ্যাডি লেখা যেগুলো প্রথমে আসছে গুগলের যে অ্যাড দেওয়া লাগে বা দিতে হয় সেই গুগলের অ্যাডের মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা এটা দিব। গুগলে যদি আপনি টাকা দেন, ফেসবুক আমরা টাকা দিই, ফেসবুক স্পন্সর করে সবার কাছে পাঠায়। সো এটা হচ্ছে গুগলের ভাই, এর, এটা আমরা কি গুগল, মানে ফেসবুক মার্কেটিং যেরকম এটা কি গুগল মার্কেটিং অনেকটা? হ্যাঁ সবকিছুর মার্কেটিংই হচ্ছে কি আপনি টাকা দিবেন, ওদের কিছু প্রসিডিওর আছে, আপনার কাছে কিছু জানতে চাইবে আপনি কি ধরনের মার্কেটিং করছেন, আপনি কি শুধু সেল করবেন কিনা বা শুধু লিড আনবেন কিনা, এগুলো সিলেক্ট করবেন। তারপর আপনি কোন এরিয়াতে চাচ্ছেন যে ওই এরিয়াতে মানুষ সার্চ করলে যেন আপনারটা খুঁজে পায়। যেমন এইটা দিয়ে, এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনার অ্যাপেক্স কোনো ধরনের টাকা ফেসবুক, সরি গুগলকে দেয় নাই দেখে অ্যাপেক্স এর এখানে অ্যাড নাই, বাট এই কিওয়ার্ডটা দিয়ে ছিল
মেন দিয়ে ছিল কি, মেন দিয়ে ছিল না, কিন্তু কিডস দিয়ে মেবি ছিল। ওকে, কিডস দিয়েও ছিল না, ওমেন দিয়ে ছিল। আচ্ছা, ওরা কিন্তু এগুলা দিয়ে ছিল না, ছিল শুধুমাত্র বেস্ট ইয়াটা দিয়ে। গুগলকে টাকা দিয়েছে আপনার কি দিয়ে, বেস্ট শো শপ ইন ঢাকা, এটা দিয়ে গুগলকে টাকা দিয়েছে ওরা। বাট এগুলা দিয়ে ওরা কি করছে, ওরা কিন্তু এসইও করেছে, অর্গানিক এসইও করেছে এগুলা দিয়ে, এই কারণে ওরা কিন্তু প্রথম পেজে আছে, দুইটাতে আছে একবারে ফার্স্ট নাম্বারে, একটাতে আছে 4 নাম্বারে। সো এগুলো কেন আসছে গুগলের মাধ্যমে, তো কিওয়ার্ড গুলোই কিন্তু মূলত এগুলো। তো এখন যদি আমি আমার এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি ঢুকে আপনার কন্টেন্টটা যদি আমি ঠিক মতো আমার মনের মতো না পাই, আমি কি আর ঢুকবো না। তো এই কারণে কন্টেন্ট অপটিমাইজেশন খুব 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 প্রয়োজন। এবং আমি প্রায় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, কোনো কিচ্ছু জানেন না আপনি, কিন্তু কন্টেন্ট অপটিমাইজ খুব ভালো করে করতে পারেন, আপনার এমনি ফার্স্ট রেজাল্টে চলে আসবে। টেকনিক্যাল ইস্যু টুকটাক জানবেন, কন্টেন্ট অপটিমাইজ, কারণ যে ব্যক্তি কন্টেন্ট অপটিমাইজ করতে পারবে সে টাইটেল অপটিমাইজ এমনি পারবে, সে কিওয়ার্ড সম্পর্কে নিজেই জানবে, সে ডিসক্রিপশন অপটিমাইজ এমনি করতে পারবে, আর কিছুই করার দরকার নেই, এমনি আপনি পারবেন, ফার্স্ট পেজে চলে আসতে পারবেন। ওকে, সো আমরা টাইটেল অপটিমাইজেশন নিয়ে টুকটাক জানলাম, আমরা বিস্তারিত আবার নেক্সট ক্লাসগুলোতে জানবো। সো কিওয়ার্ড নিয়ে আমরা বলেছি, ডিসক্রিপশন অপটিমাইজেশন নিয়ে বলেছি, নো ফলো ডো ফলো নিয়ে এখন বলবো। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে আর্টিকেল পড়ার পর নিচে কমেন্টস লেখার একটা অপশন থাকে, আবার অনেক ওয়েবসাইট গুলোতে কমেন্টস লেখার অপশন থাকে না। আপনি যদি আপনার ওয়েবসাইটের নিচে কমেন্টস লেখার অপশন রাখেন তখন সেটা হবে ডো ফলো। আপনি যদি আপনার ওয়েবসাইটের নিচে কমেন্টস লেখার কোনো অপশন না রাখেন সেটা হচ্ছে কি, নো ফলো। এটা খুব সিম্পল একটা জিনিস, এটি হচ্ছে ডো ফলো এন্ড নো ফলো। ফাইন। তো HTML ট্যাগ 1, H1, H2, H3 এগুলা কি, এগুলা খুব ইজি। আপনি যখন ওয়েবসাইটের মাধ্যমে আপনার কন্টেন্টটাকে পাবলিশ করবেন তখন শিরোনামটা একটু বড় করে দিতে হয়, মানে টাইটেলটা একটু বড় করে দিতে হয়। আমরা কোনটার মধ্যে ঢুকলে বা না ঢুকলে এটা নিজেরাই বুঝবেন। আমরা ঢুকি, যেমন এটা একটু বড় করে দিয়েছেন, এটা একটু বড় হয়েছে, এটা যদি ইমেজ যাই হোক, যেমন শপিং ব্র্যান্ড, এটা একটু বড় করে আছে, বা এটা যদি আরো বড় থাকতো। সো এরকম বড় করা ছোট করা টাইটেলটা বা ডিসক্রিপশনটা, মূলত টাইটেল যেটা থাকে সেটা থেকে তো ডিসক্রিপশনটা একটু ছোট থাকে, বা কন্টেন্টের বাকি লেখাগুলো একটু ছোট থাকে, এটাই তো। খবরের কাগজের শিরোনামটা যত বড় থাকে নিচের বিস্তারিত ছোট থাকে। তো এই যে বড় করা ছোট করার ব্যাপারটাই হচ্ছে H1, H2, H3, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এগুলোর দরকার আছে, সবই যদি বড় হয় দেখতে খারাপ লাগবে, আবার সবই যদি ছোট হয়, সব লেখায় যদি ছোট হয়, কোনটা শিরোনাম কোনটা শিরোনাম নয় বিস্তারিত বোঝা যাবে না, কারণ এগুলারও কিছু প্রয়োজনীয়তা আছে বা অনুধাবন করা যায়। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ একসাথে আনা যায়, আমি এনে দেই। কিওয়ার্ড যখন আপনারা ই করবেন অবশ্যই কিওয়ার্ড রিসার্চটা করে নেবেন। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা যায় এটা আমরা দেখবো আগামী ক্লাসে, দেখবো যে কিওয়ার্ডটাকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ভালো কিওয়ার্ড খুঁজে বার করবেন, কারণ কিওয়ার্ডই হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য অনেক বড় একটা কাজ করবে। কারণ আপনি কন্টেন্ট অপটিমাইজ করবেন, কিভাবে করবেন, কন্টেন্ট অপটিমাইজের মধ্যে তো কিওয়ার্ডটাই থাকে, কন্টেন্ট অপটিমাইজের মধ্যে তো আপনার টাইটেল থাকে, হ্যাঁ। সো অনেক কিছুই থাকে, এর মধ্যে কিওয়ার্ডটা অন্যতম, আবার টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকে, আবার ডিসক্রিপশনে কিওয়ার্ড থাকে, রাইট, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড থাকে, ডোমেনের মধ্যে কিওয়ার্ড থাকে। সো কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা রিসার্চ করতে হয়, এটার অনেক কাজও আছে, যে কিওয়ার্ড রিসার্চ করার অনেক কাজ টাজ মার্কেট প্লেসে পাওয়া যায়। সো অনেক ফ্রি টুল আছে, অনেক পেড টুল আছে, আমরা কিছু ফ্রি টুল দিয়ে দেখবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চটা আমরা করতে পারি এবং খুব ভালো ভাবে করতে পারি। সো ওয়েবসাইট অ্যানালাইসিস, এটা তো খুব ইজি একটা জিনিস, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে অবশ্যই যেটাকে আপনি র্যাঙ্কে আনতে চান। সো সেটার কিছু অ্যানালাইসিস আপনাকে অবশ্যই করতে হবে। সো এই খুঁটিনাটি সবগুলোই অ্যানালাইসিসের মধ্যে অনেকগুলোই পড়ে এখানে, তারপর আরো কিছু অ্যানালাইসিস আছে, সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, কেউ কি কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন? আমি হয়তোবা তখন কথার মধ্যে চলে গেছিলাম, কারণে শুনতে পারিনি।
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমরা ইতিমধ্যে কি কি জানলাম একটু ওভারভিউ করে। আমরা এসইও কি জানলাম, কেন গুরুত্বপূর্ণ জানলাম, আমরা কত প্রকার কি কি এর মধ্যে জানলাম, টেকনিক্যাল এসইও জানলাম, এর আগে হোয়াইট হ্যাট এসইও মধ্যে অন পেজ, আবার অন পেজের মধ্যে টেকনিক্যাল, এগুলা জানলাম। তারপর পেজ অপটিমাইজেশন সম্পর্কে জানলাম। তো পেজ অপটিমাইজেশনের মধ্যে ওয়েবসাইট অ্যানালাইসিস আনাও যায়, না আনাও যায়, এটা সমস্যা নেই, এটা আপনারা কাজ করবেন। আসলে কোনটার মধ্যে কি আছে মূলত ব্যাপারটা এটা না, আসলে কাজ যখন করবেন তখন দেখবেন আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো বা এখানে লেখা হয় নাই, বাট কাজ যখন করতে থাকবেন, যখন আপনি একটা প্রফেশনাল লেভেলে চলে যাবেন, দেখবেন আরো অনেক কাজ ভিতর থেকে বের হচ্ছে, বাইরে আপনাকে আরো অনেক কথা বলতেছে। সো শিখবেন আস্তে আস্তে, অনেক অনেক কিছু শিখবেন, অনেক অ্যাডভান্স কিছু শিখবেন। শিখার তো শেষ নাই, সারা জীবন শিখার জন্য পড়ে আছে। অন পেজটা শেষ আমরা দেখলাম, এখন অফ পেজে চলে আসি। অফ পেজটা কি? অফ পেজ এসইও যে কোনো ওয়েবসাইটের প্রচার এবং জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়েবসাইটে ইউআরএল শেয়ার, লিংক বিল্ডিং এবং প্রচারণা করা হয়। যে প্রচারণা করা হয় তাকে অফ পেজ এসইও বলে। মূলত অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরের কাজগুলো শেষ করে এখন কিভাবে আমি ওয়েবসাইটে ট্রাফিক আনবো সেই কাজগুলো করাটাকে আসলে অফ পেজ এসইও বলা হয়ে থাকে। অফ পেজ এসইও বলা হয়ে থাকে সেই কাজগুলোতে। সেগুলো হতে পারে ইউআরএল শেয়ার, হতে পারে লিংক বিল্ডিং, হ্যাঁ, হতে পারে ব্লগ কমেন্ট করা, ফোরাম পোস্টিং করা, আর্টিকেল সাবমিশন করা, সোশ্যাল বুক মার্কিং করা, অনেক কিছুই হতে পারে। সো আমরা এগুলো দেখবো। এগুলোর মধ্যে যেমন ওয়েব 2.0, ওয়েব 2.0 মূলত আসলে এমন একটা ব্যাপার যেখানে আমরা অনেক ডোমেনের মধ্যে সাব ডোমেন আমরা ইউজ করতে পারি। যেমন এখন বর্তমানে যেগুলো আছে, যেমন কি বলা যায়, ওয়ার্ডপ্রেসও বলা যায়, তারপর হচ্ছে কি আপনার স্যার ব্লগস্পট। সরি, জি বলেন। স্যার ব্লগস্পট আছে। হ্যাঁ আছে, অনেক কিছুই আছে আসলে। যখন আমরা করতে যাব হয়তো বা এখানে লেখা হয় নাই, অনেক কিছু দেখবেন চলে আসছে। যেমন 2.0 সাইটগুলো যদি জানতে চাই, যেমন wix.com আমরা সাইট জানি, এটার অনেক সাবডোমেন আছে, আমরা নিতে পারি ওয়ার্ডপ্রেস এর নিতে পারি, blogger.com এর নিতে পারি, medium.com এর নিতে পারি, উইবলিন নিতে পারি, ইওলার নিতে পারি। সো এগুলো হচ্ছে ওয়েব 2.0 মধ্যে পড়ে। আমরা দেখব আস্তে আস্তে সবকিছু সম্পর্কে টুকটাক ধারণা দেওয়ার ট্রাই করব। সো ব্লগ কমেন্ট করা, ফোরাম পোস্টিং, এগুলো কিভাবে করতে হয়, আর্টিকেল কিভাবে সাবমিশন করতে হয়, সোশ্যাল বুকমার্কিং কিভাবে করতে হয়, হ্যাঁ, এগুলো সবই দেখবো। পিডিএফ কিভাবে সাবমিশন করতে হয়, ভিডিও সাবমিশন করতে হয় কিভাবে, ইমেজ সাবমিশন। আচ্ছা, ইমেজের ব্যাপারটা একটু বলি, এখানে যা আছে এগুলো তো আমরা দেখবই। এখানে মনে হয় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ব্যাকলিংক নাই। ব্যাকলিংকটা একটু লিখে দিই কোন একটা জায়গায়। ইমেল মার্কেটিংও এটার মধ্যেই পড়ে। ব্যাকলিংকটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো আসলে সবকিছু ব্যাকলিংকের, অনেক কিছু ব্যাকলিংকের মধ্যে পড়ে। অনেক আবার সরাসরি এই কথাটা না থাকলেও যেমন মনে হয় অফ পেজ এসইওর হয়তো বা কোনো একটা কিছু মিসিং হচ্ছে এরকম। সো আচ্ছা, ইমেজ খুব ইম্পর্টেন্ট। আমি যদি ছোট্ট করে বলি, আমি মনে করেন লিখলাম যে ইমেজ খুব ইম্পর্টেন্ট। কেন ইমেজ ইম্পর্টেন্ট? আমি মনে করেন সার্চ দিলাম ক্যাট লিখে, এখন গুগল কিন্তু তার ওয়েবের কিছু রেজাল্টের পাশাপাশি আমাকে ইমেজও দেখাবে। ইমেজে গেলাম, অনেক দেখেন এখানে অনেক কি বিড়ালের ছবি, রাইট? আমি একটা বিড়ালে ঢুকি, একটা বিড়ালের ছবিতে গেলাম, তারপরে এখানে একটা ক্লিক করি, বিড়ালে এখানে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যাচ্ছে। তারা কিন্তু আসলে আমাকে একটা কিসে নিয়ে যাচ্ছে, আমাকে তাদের একটা সাইডে নিয়ে যাচ্ছে, রাইট? আমাকে তাদের একটা সাইডে নিয়ে যাচ্ছে, আবার এখানে বলছে রেজিস্ট্রেশন করতে, আমরা করব না, আমার কিছু লিড তারা চাচ্ছে, আমি যাব না। তো এই যে দেখেন একটা ছবি থেকে কিন্তু
আর বিবিসির মতো একটা সাইডে তারা আমাকে কি করেছে, নিয়ে গেছে, একটা সার্ভে দিতে বলছে, এটা ক্লোজ করে দরকার। সো একটা বিড়ালের ছবি থেকে তারা তাদের একটা সাইডে একটা ট্রাফিক পেয়ে গেল। হ্যাঁ, So, এই যে ব্যাপারগুলো, এগুলো দেখছেন ইমেজের কত গুরুত্বপূর্ণ, মানে ইমেজ কত গুরুত্বপূর্ণ। আপনি যদি আর্টিকেলে ইমেজ থাকে, আর্টিকেল রিলেটেড ইমেজ থাকে, তখন কিন্তু ইমেজ থেকেও কিন্তু আপনার এখানে কি আসতে পারে, ইমেজ থেকেও আপনার এখানে ট্রাফিক আসতে পারে। সো ইমেজ, ভিডিও সাবমিশন এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। সো আমরা তো এতক্ষণ আসলে এগুলা জানলাম কি, এগুলা জানলাম হোয়াইট হেড এসইও, রাইট? এখন আমরা একটু জানবো ব্ল্যাক হেড এন্ড গ্রে হেড কি। হোয়াইট হেড এতক্ষণ জানলাম, হোয়াইট হেড এগুলো আসলে যা যা আমরা জেনেছি সব হলো লিগ্যাল, মানে সবগুলো গুগল কি করে, গুগল সবগুলোকে অ্যালাউ করে। গুগল বলে রাইট তুমি এভাবে আসো, আমি তোমাকে আমার ফার্স্ট পেজে জায়গা দিব। হুম, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। এটা কে বলে? গুগল বলে, যদি আপনি এগুলোর মাধ্যমে কাজ করেন। বাট আপনি যদি, এটা কি বেশি চলে আসলো, ডিলিট করে দেই। আপনি যদি চান যে না আমার কিছু বেচা কেনার দরকার, আমার সাইট অফ হয়ে যাক, আমার 10-12 দিনের মধ্যে আমার ফার্স্ট র্যাঙ্কে চলে আসা লাগবে, অথবা আপনার ক্লায়েন্ট বলল যে আমারটা যেভাবেই হোক, আমারটা কিন্তু 5-7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে আমারটাকে প্রথম পেজে নিয়ে আসো। ক্লায়েন্টের এখন আছে 30 নাম্বার পেজে, মনে করেন 30 নাম্বার তো হয় না, মনে করেন 10 নাম্বার পেজে আছে বা 30 নাম্বার রেজাল্ট আছে। ক্লায়েন্ট বললো যে না আমাকে এখনই নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? প্রথমে। তখন আপনাকে ব্ল্যাক হেডের ই করতে হবে। তো ব্ল্যাক হেড মাঝে মাঝে করতে হয়, একেবারে যে করতে হয় না ব্যাপারটা ওরকম না, মাঝে মাঝে করা লাগে। তবে তখন এটাকে অন্য একটা পদ্ধতি বলে, সেটাও আমরা জানবো। তবে ব্ল্যাক হেড, পুরোপুরি ব্ল্যাক হেড থেকে আমরা দূরে থাকবো। কারণ হচ্ছে ব্ল্যাক হেড, গুগল খুব স্মার্ট একটা সার্চ ইঞ্জিন, খুব স্মার্ট। হ্যাঁ, আপনি নিজেকে যতটা স্মার্ট মনে করেন, তার থেকে কয়েক হাজার গুণ, কোটি গুণ, কয়েক হাজার কোটি গুণ বেশি স্মার্ট হচ্ছে গুগল। গুগল ধরে ফেলতে পারবে আপনি কি এটা ব্ল্যাক হেড করেছেন না হোয়াইট হেড করেছেন। বিভিন্ন ক্রলার আছে, বিভিন্ন সিস্টেম আছে, গুগল অটোমেটিক ধরে ফেলে। সো ব্ল্যাক হেড এসইও যে পদ্ধতিতে সার্চ ইঞ্জিন গুলোকে বোকা বানিয়ে কোন পেজকে র‍্যাঙ্ক করা হয়, তাকে ব্ল্যাক হেড এসইও বলে। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করা হয়, এখন আবার এখানে বললো কোন পেজকে র‍্যাঙ্ক করা হয়, রাইট? এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হই এখন। হ্যাঁ, এটা কি শেষে কি আমরা বিবিসিতে ছিলাম না? আচ্ছা, মনে করেন আমরা একটাতে যাই, জিনিসটা একটু দেখি। হ্যাঁ, আমরা এখানেই যাই, দেখেন, খেয়াল করেন, এখানে গেছি একটা পেজ, এই পেজে দেখেন মেন একটা পেজ, উমেন একটা পেজ, কিডস একটা পেজ। আমি যদি মেনটাকে ই করি, ওমেনটাকে যদি আরেকটাতে করি, কিডসটাতে যদি আরেকটা করি, তিনটা কিন্তু 3 পেজ। আরো পেজ আছে, নিচে গেলে দেখবেন হয়তো বা আরো ওদের কিছু থাকতে পারে। হ্যাঁ, আইটেম, যদিও মূল আইটেম এই 3টাই, কারণ এই 3টার বাইরে তো আমরা আর কিছু তেমন দেখিও না, 3টার মধ্যে সীমাবদ্ধ। পেজ যেমন এখানে সেলস পেজ আছে, মেন পেজ আছে, উমেন পেজ আছে, কিডস আছে, অ্যাপারেল আছে, হ্যাঁ, অনলাইন এক্সক্লুসিভ আছে, এগুলো আছে। সো আমরা দেখি যে এটা হচ্ছে ধরেন মেন, একটা উমেন, এটা কিড, এটা একটা পেজ। এখানে যা আছে এখানে আবার তা নাই, এখানে আবার সেটা নাই। সো অ্যাপেক্স কিন্তু এটাকেও প্রথম পেজে নিয়ে আসছে, এই পেজটাকেও প্রথমে নিয়ে আসছে, এই পেজটাকেও প্রথমে নিয়ে আসছে। কিভাবে? ওই যে আমরা সার্চ টার্চ দিয়ে দেখলাম যে মেন দিয়ে দিই, উমেন দিয়ে দিই, সবখানি অ্যাপেক্সেরই জয় 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 জয়কার। হ্যাঁ, সো এই যে গুগল শুধু অ্যাপেক্সকে কিন্তু প্রথম পেজে আনলে যে হবে ব্যাপারটা এরকম না, এই পেজটাকে আনতে হবে, যেটা কিডস দিয়ে দেওয়া, এটাকে আনতে হবে, শেষে কিডস দেখেন। আবার যেটা ওমেন শোজ, এইখানে আনতে হবে, এই পেজটাকেও প্রথমে আনতে হবে। আবার এখানে মেন, এই পেজটাকেও প্রথমে আনতে হবে। এই যে এতগুলো পেজ, সবগুলো কিন্তু এসইও করে, প্রত্যেকটা পেজ কিন্তু প্রথম রেজাল্টে চলে আসবে। আমি যেইভাবে কিওয়ার্ডটা দেই না কেন, আমি মেন দিয়ে দিই আসবে, আমি ওমেন দিয়ে দিই আসবে, আমি কিডস দিয়ে দিয়ে আসবে। তার মানে প্রত্যেকটার মধ্যে ব্যাপারগুলো কিন্তু এরকম আছে। যেমন এটার মধ্যে মেন কিওয়ার্ড হলো মেন। আবার অ্যাপারেলে যদি যাই, আমরা যদি অ্যাপারেলটা দেখি, অ্যাপারেল দিয়েও যেটা আসছে সেটাও কিন্তু প্রথম পেজে আসতে হবে।
রাইট। তো এইভাবে কিন্তু শুধু একটা না, আপনার একটা ওয়েবসাইট শুধু না, প্রত্যেকটা পেজ, ওই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকেও র্যাঙ্ক করানো দরকার পড়তে পারে আপনার। তো সেটা যদি সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে, আসলে সার্চ ইঞ্জিনকে বোকা বানানো সহজ নয়, মানে তার ইলিগেল যেই ফর্মুলাগুলো সেগুলো অনুসরণ করে যদি আপনি কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করান, সো সেটাকে আসলে ব্ল্যাক হেড নামে ডাকা হয় বা বলা হয়। কিছু পদ্ধতি আমি, অনেক অনেক পদ্ধতি আছে, অনেক আছে। 5টা পদ্ধতি নিয়ে এখানে একটু কথা বলি, তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্ল্যাক হেড কাকে বলে, বা ব্ল্যাক হেড মানে শুধু তো শুনলাম ইলিগেল ব্যাপার, ইলিগেল গুলো কি কি সেটা তো জানতে হবে। ডোরওয়ে পেজ, keyword stuffing, invisible article, duplicate content, paid backlink. ডোরওয়ে পেজ কি, আমরা 2-3টা সম্পর্কে একটু আলোচনা করি। আর্টিকেল তো এগুলা আমরা জানি, ইনভিজিবলও জানি, দেখা আর্টিকেল এরকম কিছু একটা। ডোরওয়ে পেজটা আপনাকে বলছে একটা, নিয়ে যাচ্ছে আরেকটা। আপনাকে বলছে এই গাড়িটা যাবে ঢাকা, কিন্তু গাড়িটা গেছে কুমিল্লা, ব্যাপারটা এরকম। লেখা আছে কি করলেন তামিম ইকবাল, আপনার দেখার পরে তো মনে হলো তামিম কি করলো এটাকে আমার পড়তে হবে, গিয়ে দেখলেন একই করলেন তামিম ইকবালের ভিতরের আর্টিকেলটা হলো আজকে তামিম মিরপুরে গিয়ে প্র্যাকটিস করছে 1 ঘন্টা, কিন্তু শিরোনামটা দিয়েছিল কিভাবে। এখন এখানে আবার কথা আছে যে এইটা আবার চলবে, আমি যে উদাহরণটা এখন দিচ্ছি এইটা আবার ব্ল্যাক হেডের মধ্যে পড়ে না। কেন পড়ে না? আপনি তামিম যাই করুক আপনি কিন্তু মনোযোগ দিয়ে 2-3 মিনিট পড়বেন, শেষ পর্যন্ত পড়বেন, তার মানে আপনি সেখানে থাকলেন। বাট লেখা থাকলো এ কি করলেন তামিম ইকবাল, ভিতরে গিয়ে দেখলেন তামিম ইকবাল নামে একজন রিক্সা চালক, আপনার বরিশালে রিক্সা চালায়, তার কাহিনী দিয়ে বসে আছে, তখন কিন্তু আপনার সেখানে থাকবেন না, আপনি চলে আসবেন ব্যাক করে। হ্যাঁ, এটা কিন্তু গুগল পছন্দ করে না। গুগল দেখে তার সিস্টেমে যে একটা মানুষ ঢুকলো, ঢুকার পর আবার সে বের হয়ে গেল, একটা ট্রাফিক ঢুকলো কয় সেকেন্ডের মধ্যে বের হয়ে গেল, কেন বের হলো? তার মানে আর্টিকেল ভালো না, কন্টেন্ট ভালো না। পৃথিবীর সব জায়গা থেকে তো আর ইলেকট্রিসিটি, ওয়াইফাই বা আপনার ডেটা তো আর অফ হয়ে যাবে না যে সবাই ঢুকে বের হয়ে যাবে। হ্যাঁ, তো একসাথে 100 জন 200 জন ঢুকলো বিভিন্ন জায়গা থেকে, আবার বের হয়ে গেল না। এই জিনিসটা কিন্তু খেয়াল করে। সো ডোরওয়ে হচ্ছে ব্যাপারটা এটাই যে আপনি শিরোনামটা বলছেন একটা, ভিতরে দেখাচ্ছেন আরেকটা। কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড দিয়ে ভরে ফেলছেন আপনার আর্টিকেলে, মানে আপনার আর্টিকেল হইছে 10 লাইনের, 8 লাইন হিসাব করলে 8 লাইনে কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন। এত কিওয়ার্ডের দরকার কি? এত কিওয়ার্ডের কোনো প্রয়োজনীয়তা নাই। কিওয়ার্ড, আপনার আর্টিকেলটা কিভাবে লিখবেন? আপনার আর্টিকেল লিখবেন, আবার ইনভিজিবল আর্টিকেল দেখেন, দুইটা প্রায় মোটামুটি অনেকটা কাছাকাছি। যে আপনার আর্টিকেলটা হচ্ছে গিয়ে মানে আমার কাছে স্পষ্ট থাকতে হবে, আর্টিকেল পরে আমি কিছু বুঝবো। এখন আর্টিকেলের মধ্যে যে খালি শুধু কিওয়ার্ডই দিয়ে থাকেন, মনে করেন আপনি শুধু ওই যে মেন শো, বেস্ট, ওই যে একটা কৌতুক পড়লাম সেদিন যে এরকম আপনার কি যেন, যে মানে গরু নিয়ে রচনা লিখলে প্রত্যেকটা লাইনে সে গরুটাকে ইউজ করতেছে, হ্যাঁ, শেষে বলতেছে এটাই আমাদের গরু, বা এরকম কিছু একটা কিওয়ার্ড স্টাফিং করছে সে, বা কোনো কিছু সে বারবার একই লাইনে ওই জিনিসটা লিখছে, দরকার নেই। আমি আর্টিকেল পড়বো আমার একটা প্রবলেম সলভের জন্য। তো সেখানে যদি আমি শুধুমাত্র কিওয়ার্ডই দেখি, আমি কি সেখানে যাব? আপনারটা আমি ঢুকবই না। হ্যাঁ, তো বেশি কিওয়ার্ড ইউজ করা যাবে না। কিওয়ার্ডের সিমিলারিটি এমন ভাবে ইউজ করতে হবে, বা সমার্থক শব্দ এমন ভাবে ইউজ করতে হবে যে যেন অডিয়েন্স এটা পরে মজা পায়, যেন অডিয়েন্স এটা পরে আনন্দ পায়, যেন কিছু সে শিখতে পারে, কিছু সে জানতে পারে। হ্যাঁ, এইটা হলে আবার কিওয়ার্ড স্টাফিং হবে না, মানে আমি মজা পাচ্ছি। আবার গুগল যদি বুঝতে পারে যে আপনি একই জিনিস বারবার বারবার দিচ্ছেন, লিখতেছেন, তখন আবার ট্রাফিকেরও দরকার নেই, সেখানে ট্রাফিক গেলেও গুগল এটাকে স্টাফিং হিসাবে ধরে নিবে, কারণ গুগল তো জানতেছে ব্যাপারটা, বুঝতেছে। ডুপ্লিকেট কন্টেন্ট হলো আব্দুর রহিম সাহেবের যে কন্টেন্ট, আপনি সেটাকে হুবহু কপি করে এনে আপনাদের মধ্যে মেরে দিচ্ছেন, গুগল এটা পছন্দ করে না। ডুপ্লিকেট কন্টেন্ট গুগল পছন্দই করে না। ডুপ্লিকেট, আপনি একটা এখন বললেন যে ভাই আমি একটা কন্টেন্ট লিখলাম, এখন এই কন্টেন্ট তো পৃথিবীতে লাখ লাখ কন্টেন্ট, লাখ লাখ আর্টিকেল লিখে মানুষ, যদি মিলে যায়, এটা মিলারও
একটা টুল আছে, সেখানে আমরা দেখবো কত পার্সেন্ট কন্টেন্টটা মিলছে, 40% মিলছে না, 10% মিলছে না, 15% মিলেছে, এগুলো কিন্তু দেখার একটা ওয়ে আছে। সো যদি আনফরচুনেটলি অনেক বেশি মিলে যায়, সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করবো, কিছুই করার নেই। পেইড ব্যাকলিংক হলো ওই যে আমরা ব্যাকলিংক করতেছি ফ্রিতে, ব্যাকলিংক করছি আমরা ফ্রিতে, মানে কোনো একটা জায়গায় গিয়ে আমরা এগুলা শেয়ার করছি। আপনাদের মনে আছে ইউটিউব চ্যানেলে, ইউটিউব ক্লাসের সময় আমরা একটা জিনিস দেখেছিলাম যে কিভাবে অনেকগুলা সাইটে ইউটিউব চ্যানেলটা ব্যাকলিংক হিসেবে করা যায়। যেমন অনেকগুলা সাইট থেকে মানুষ এসে আমার ইউটিউব চ্যানেলে আসবে, ওই সাইটগুলোতে মানুষ ঢুকবে, ক্লিক করবে, আমার ইউটিউব চ্যানেলে আসবে। মানে আমার লিঙ্কটাকে ব্যাকে রাখা, আমার লিঙ্কটাকে অন্য কোনো ওয়েবসাইটে রাখা, আমার লিঙ্কটাকে অন্য টপ কোনো ওয়েবসাইট গুলোতে রাখা, টপ কিওয়ার্ডের টপ যেই ওয়েবসাইট গুলো সেগুলোতে আমার লিঙ্ক গুলোকে সাবমিট করা, এগুলো আসলে ব্যাকলিঙ্ক। তো এগুলো যদি পেইড ভাবে হয়, গুগল যদি দেখে যে একটা ওয়েবসাইট থেকেই বারবার মানুষ যাচ্ছে, অথবা একটা সাইট থেকে, একটা কান্ট্রি থেকে, একটা অরিজিন থেকে, একটা প্লেস থেকেই যাচ্ছে, বা মানে এক ধরনের পিপলই শুধু যাচ্ছে, এরকম যদি দেখে, সে ধরে নিবে এটা পেড, পেড না হলেও সে ধরে নিবে এটা পেড, তখন আপনাকে গুগল কি করবে, ব্ল্যাক হেডের যদি কোনো জিনিস গুগল বুঝতে পারে যে আপনার এই সাইটটা ব্ল্যাক হেডের মধ্যে পড়ে, তখন কিন্তু আপনাকে মানে আর খুঁজে পাওয়া যাবে না। আপনার যেই ওয়েবসাইটের ইউআরএল সেটা যদি হুবহু কপি পেস্ট করেও কেউ সার্চ দেয়, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তবে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয়। দিন শেষে আমরাও মানুষ, হয়তোবা সব ধরনের লিগ্যালিটি আমরা দিয়ে হয়তোবা পারি না, কিছু ইলিগাল হয়তোবা ভিতরে চলে আসে, আমরা মানুষ মাত্রই ভুল করি, এরকম হয়। তো সেক্ষেত্রে যেটা ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড একসাথে হয়, সংমিশ্রিত হয়, সেটাকে আসলে গ্রে হেড বলা হয়, ধূসর বলা হয়, সাদা কালো বলা হয়, এরকম কিছু, সেটাকে আসলে গ্রে হেড বলা হয়, যেটাকে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড দুইটাকে সংমিশ্রণ করে আসলে আমরা কাজ করি এসি। সো ব্ল্যাক হেড আমরা করবো না, বাট এই জিনিসগুলো জানা তো আমাদের প্রয়োজন, আমরা যেন এগুলো থেকে দূরে থাকি। ক্লায়েন্টকে যেন বলি যে না, আপনারটা তো অনেক কিওয়ার্ড স্টাফিং আছে, দরকার কি এত কিওয়ার্ড দেওয়ার, এত কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, 10টা কিওয়ার্ড দেন, সুন্দর মতো দেন, আমি দেখাই দিচ্ছি, আমাকে এক্সট্রা পে করেন, আমি আপনাকে কন্টেন্ট লিখে দিচ্ছি। তখন আপনাকে এক্সট্রা পে করবে, আপনি করবেন কি, যে খুব ভালো ইংরেজি জানে তাকে দিয়ে আপনি একটা কি কিওয়ার্ড সরি কন্টেন্ট লিখে দিলেন, বাংলাদেশ থেকে লিখালেন, খুব ভালো হলে তাকে হয়তো বা 1000 শব্দ একটা কন্টেন্ট যদি বা আর্টিকেল যদি সে লিখে দেয়, কন্টেন্ট তো না, আর্টিকেল যদি লিখে দেয়, তখন দেখা যাচ্ছে যে তাকে 800 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, ক্লায়েন্ট থেকে আপনি 3000 4000 টাকা নিলেন, এরকম হতে পারে, এরকম কাজ করা যায়, আপনি নিজে একটা আউটসোর্সিং করলেন। সো আমরা লাস্ট ইয়াতে চলে আসি। সরি, এটা কি হয়ে গেল, এটা এটা কেটে দিই, এখানে চলে আসলো কেন, খুব হয়ে গেছে। ট্রাফিক ও ভিজিটর উপর এটা 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 কেটে দিই, এটাকে আমরা একটু বড় করি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাফিক বা ভিজিটরের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে দুই ভাগে ভাগ করা যায়। যদি আমরা বলি একটা অর্গানিক এসিও, একটা নন অর্গানিক এসিও। সো অর্গানিক এসিও হচ্ছে কি আপনার, অর্গানিক এসিও বৈধ পদ্ধতিতে অর্গানিক ট্রাফিক বা ভিজিটরকে ওয়েবসাইটে নিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় অন পেজ এসিও, অফ পেজ এসিওটাই হচ্ছে অর্গানিক এসিও। নন অর্গানিক এসিও হচ্ছে কৃত্রিম এসিও, খুব দ্রুত আপনার ওয়েবসাইট থেকে র্যাঙ্ক পাওয়ার জন্য টাকা দিয়ে ট্রাফিক কিনে আনার একটি পদ্ধতি। আর নন অর্গানিক সেটা হতে পারে পেইড এসিও, মানে আপনার গুগলকে টাকা দিলেন। সো এসইওটা নিয়ে থিওরিটিক্যাল এই পর্যন্তই মোটামুটি। এইগুলো নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, এগুলো আপনারা আবার পেয়ে যাবেন, আপনারা আবার একবার পড়বেন, আমি স্লাইডটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু পড়বেন, পরে দেখবেন, বুঝবেন। হ্যাঁ, কোনো কিছু বুঝতেছেন না, সেটা দিয়ে গুগলে সার্চ করেন, সেটা আপনি ইউটিউবে সার্চ করেন, সেটা দিয়ে আপনি আরেকটু স্টাডি করেন, একটু পড়াশোনা করেন, একটু ক্লিয়ার হন, নিজের ভিতরে ক্লিয়ার হন, নিজের কাছে ক্লিয়ার হন,
দেখবেন যে এসইওটা খুব একটা কঠিন, আপনাদের কাছে একটা সময় লাগবে না। সো কারো যদি এই স্লাইডগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন থেকে থাকে যে এগুলোর মধ্যে হয়তো আমি কোনো কিছু মিস করে গেছি অথবা আরো কিছু সংযোজন করলে ভালো হয়, বা এই জিনিসটা আমি হয়তো বা বুঝতেছি না, এখন কি এটা বোঝা দরকার নাকি ক্লাসের মধ্যে বুঝবো, এনি টাইপ অফ কোশ্চেন আপনি এখন করতে পারেন। আর এখন যদি আমরা কোনো কোশ্চেন না পাই, সো আমরা কিওয়ার্ড নিশ নিয়ে কথা বলবো। কোনো কোশ্চেন যদি না পাই আমরা কিওয়ার্ড নিশ নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি এই ফাঁকে একটু এগুলো কেটে দিচ্ছি, কেটে দিলাম। ইনস্টাগ্রাম দিয়ে আমি সার্চ করলাম, হ্যাঁ ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম কিন্তু একটা কিওয়ার্ড, মানে আমি ইনস্টাগ্রামকে খুঁজছি। এখানে এটা সার্চ করেছি, শুধু ইনস্টাগ্রাম আসছে। এখানে লগ ইন দিয়ে সার্চ করেছি, আসছে লগ ইন ইনস্টাগ্রাম। আমরা যেটা দিয়ে সার্চ করছি সেটা আসলে কি ওয়ার্ড, এটা একটু বুঝতে হবে সেটা আসলে কি ওয়ার্ড। হুম, তো আমি যদি এখানে লিখি, ধরেন আমরা তো শো নিয়ে কথা বললাম, আমরা হসপিটাল নিয়ে কথা বলি একটু। হসপিটাল, আমি যদি হসপিটাল দিয়ে সার্চ করি, আমার এখানে একটা গুগল ম্যাপ আসছে। ম্যাপটাও কিন্তু একটা এসইওর কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, এই ম্যাপটা ক্রিয়েট করা লাগবে। তো হসপিটাল, প্রথমে উইকিপিডিয়ার একটা পেজ আসছে, হসপিটালের ডেফিনিশন, হিস্টোরি, টাইপ, সার্ভিস, এটা আসলে কি ধরনের ওয়ার্ড, এটা এটা দিয়ে মানুষ কি ধরনের সেবা পেতে পারে। তারপর ডেল্টা ভেরিয়েন্টের একটা ইয়ে আসছে, মিসিসিপির একটা হসপিটালের সিস্টেমের একটা কোন একটা কিছু আসছে। সো এইটা কিন্তু আসলে একটা কিওয়ার্ড এবং এটা একটা নিশ। নিশ আসলে কিওয়ার্ড কি, কিওয়ার্ড হলো যেটা দিয়ে আমরা খুঁজি, আর নিশ হচ্ছে একটা নাম। হ্যাঁ, যে নামটা দিয়ে মানুষ খুঁজে, দুইটা সেম জিনিস, কিওয়ার্ড নিশ কাছাকাছি একটা জিনিস, একেবারে সেম না বাট কাছাকাছি একটা জিনিস। নিশ হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়। হ্যাঁ, যে আমার যেমন আমার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমার কিওয়ার্ড হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তো এখন অনেক ধরনের নিশ আছে, আবার অনেক ধরনের কি আছে, কিওয়ার্ড আছে। আমি যদি হসপিটাল না লিখে লিখতাম বেস্ট হসপিটাল, খেয়াল করেন তো বেস্ট হসপিটাল দিয়ে কি রেজাল্ট পাল্টাই গেছে না, আরেকটা ইয়ে আসছে না? তো দেখেন শুধু হসপিটাল দিয়েছিলাম এটা আসে নাই, আমি একটু কাছাকাছি দিই তাহলে হয়তো বুঝবেন। আমি এখানে হসপিটাল লিখি, হসপিটাল দেওয়াতে হসপিটাল উইকিপিডিয়া আসছে, আর বেস্ট হসপিটাল দেওয়াতে আসছে কি ইউএস নিউজ বেস্ট হসপিটাল র্যাঙ্কিং। আমি যদি বেস্ট হসপিটাল ইন ঢাকা দিই, ঢাকা না বাংলাদেশ দিই, এখানে বাংলাদেশ, এটা রেজাল্ট আসছে ইউনাইটেড হসপিটাল। প্রথম রেজাল্টে কি আসে, কেউ আর্টিকেল লাইব্রেরি নামে কিছু একটা আসছে। যাই হোক, আমরা ম্যাপের মাধ্যমে অবশ্যই ইউনাইটেড হসপিটালটাকে দেখতে পাচ্ছি। ঢাকাতে যদি দেই, এখানে আসছে কি প্রফেসর ডক্টর হাসিবুর রহমান। হ্যাঁ, এবার কেয়ারের একটা, এটাও আমরা ম্যাপের মাধ্যমে পাচ্ছি। আমরা যদি নিচে দেখি তাহলে আসছে ইউর আর্টিকেল লাইব্রেরি। তো আমরা ঢাকা দিলেও এটা আসছে,
তারপর বাংলাদেশ দিলে এটা আসছে। খেয়াল করেন, আমি যদি এটা আরেকটু বড় দেই, যে বেস্ট হার্ট হসপিটাল, তখন কি আসছে? ইব্রাহিম কার্ডিয়াক। মানে আমি আমার কিওয়ার্ডটাতে যত চেঞ্জ করছি তত কিন্তু রেজাল্ট আমার পরিবর্তন হচ্ছে। দেখেন, আমি যখন প্রথম কিওয়ার্ডটা শুধু হসপিটাল রেখেছিলাম, এটা ছিল ছোট একটা কিওয়ার্ড। যখন এটাকে আমি হসপিটাল ইন ঢাকা লিখছি, তখন এটা একটু বড় কিওয়ার্ড। যখন লিখলাম বেস্ট হসপিটাল ইন ঢাকা, তখন এটা লং টেল কিওয়ার্ড। যখন লিখলাম বেস্ট হার্ট হসপিটাল ইন ঢাকা, তখন এটা লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে বড় কিওয়ার্ড। মনে রাখবেন, প্রথম প্রথম র্যাঙ্ক করার জন্য লং টেল কিওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রথম র্যাঙ্ক করার জন্য লং টেল কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখানে আমরা কি দিলাম? হার্ট দিলাম। হার্ট দেওয়াতে কিন্তু রেজাল্ট, আমরা যদি লং টেল কিওয়ার্ড দিলাম, লং টেল কিওয়ার্ড আমরা দিয়ে খুঁজলাম, তখন কিন্তু আমরা এটা পেয়েছি। আমরা আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে। সব প্রবলেম কি সব হসপিটালেই সমাধান করা হয় দক্ষতার ভাবে, বা শুধু স্পেশালিস্ট ভাবে, স্পেশাল ভাবে হচ্ছে না। তো আমরা আমার যদি কোনো পেশেন্টের কিডনির প্রবলেম থাকে, আত্মীয়, আমি অবশ্যই হার্ট দিয়ে সার্চ দেবো না, আমি দেবো বেস্ট কিডনি হসপিটাল ইন ঢাকা, হয় বেস্ট কিডনি হসপিটাল ইন বাংলাদেশ অর ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা একটা স্পেশালিস্ট ওয়ার্ড, স্পেশাল একটা ওয়ার্ড ইউজ করবো। তো এখন দেখেন, নিশ কি? এটা তো কিওয়ার্ড আমরা দেখলাম, এটা বড় কিওয়ার্ড, লং টেল, লম্বা লেজওয়ালা কিওয়ার্ড। মানে এটা লেজ লেগেছে, পিছনে পিছনে লেজ লেগেছে। আরো দেখতে চান, ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এন্ড হসপিটাল বাংলাদেশ। মানে এটা হচ্ছে একেবারে একটা, মানে এমন একটা কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে শুধু এইটা কি পাওয়া যাবে, আর বাইরে পাওয়া যাবে না। মানে কারো নামটা একবারে নির্দিষ্ট ভাবে নিলেন। এখন নিশ কি? দেখেন, এটা অনেক বড় কিওয়ার্ড না, কিন্তু এটা কিন্তু সবচেয়ে ছোট নিশ। কিভাবে? শুধু যদি আমি হসপিটাল লিখতাম, তাহলে এটা কি বড় কিওয়ার্ড হতো না ছোট কিওয়ার্ড হতো? শুধু হসপিটাল লিখলাম, এটা হচ্ছে ছোট কিওয়ার্ড, কিন্তু এটা সবচেয়ে বড় নিশ। নিশ হচ্ছে কি? আমি যদি বলি এখানে অনেক মানুষ আছে, কি বুঝবেন? মানুষ আছে। আমি যদি বলি এখানে অনেক পুরুষ মানুষ আছে, কি বুঝবেন? পুরুষ মানুষ আছে। আমি যদি বলি এখানে 40 বছর থেকে 50 বছরের অনেক পুরুষ মানুষ আছে, কি বুঝবেন? এখানে যে লোকগুলো আছে, যে পুরুষগুলো আছে, তাদের বয়স 40 থেকে 50। আমি যদি বলি আমি তাদেরকে খুঁজছি যাদের মাথায় টাক আছে, কি বুঝবেন? এখানে মনে করেন 50-60 জনের মাথায় টাক আছে, তার মানে আমি এদেরকে খুঁজছি। আমি যদি এখন বলি আমি আব্দুর রহিমকে খুঁজছি, কি বুঝবেন? এই 50-60 জনের মধ্যে যে আব্দুর রহিম, আমি তাকে খুঁজছি। এখন নিশ হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া। একেবারে আমি যখন মানুষ বলেছিলাম তখন কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট এটা একটা কিওয়ার্ড ছিল। আমি যখন বললাম পুরুষ মানুষ, নির্দিষ্ট কিওয়ার্ড ছিল, নির্দিষ্ট নিশ ছিল না। মানে আমি বুঝতে পারতেছি না আমি আসলে কাকে চাচ্ছি। আমি বুঝতে পেরেছি যে শুধু পুরুষ চাচ্ছি, বাট কাকে চাচ্ছি এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। এইভাবে করতে করতে যখন দেখা গেল যে 40 থেকে 50 যার মাথায় টাকা আছে, হ্যাঁ, এবং যার নাম আব্দুর রহিম, আমি তাকে খুঁজছি, সো এটা কিন্তু একটা নির্দিষ্ট হয়ে গেছে। সো ওই নির্দিষ্টকে বলা হয় সবচেয়ে ছোট নিশ। হ্যাঁ, কিন্তু নির্দিষ্ট করতে গেলে জিনিসটাকে অনেক লম্বা করতে হয়। আপনি যখন অনেক লম্বা করবেন তখন নিশটা হবে অনেক ছোট। মানে নির্দিষ্ট একটা নাম, নির্দিষ্ট একটা নিশ, এবং সেই কিওয়ার্ডটা হবে অনেক বড় কিওয়ার্ড। তাই আমি যদি বলি যে লং টেল কিওয়ার্ড মানে হলো সবচেয়ে ছোট নিশ, মানে মাইক্রো নিশ, তখন কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন নিশের মধ্যে অনেক সাব নিশ আছে। যেমন আমরা যদি ফাইবারে কাজ করতে চাই, ফাইবারে যদি আমি ডিজিটাল মার্কেটিং এর পার্টে ঢুকি, দেখা যাবে ফেসবুক মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম আছে। তার মানে ডিজিটাল মার্কেটিং যদি একটা নিশ হয়, সাব নিশ হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর ভিতরে যদি আমি শুধু পোস্ট দেখি, শিডিউল পোস্ট বা এগুলা কিছু একটা, তাহলে সেটা হবে একবারে মাইক্রো নিশ। মানে এটা লং টেল কিওয়ার্ড, বাট একেবারে মাইক্রো নিশ। হ্যাঁ, সবচেয়ে ছোট নিশ হচ্ছে এইটা। সবচেয়ে ছোট নিশ হচ্ছে এখানে নাই, বেস্ট গভর্নমেন্ট হসপিটাল ইন বাংলাদেশ, এটা সবচেয়ে ছোট নিশ না, এটার মধ্যে ছোট নিশ আছে। আমি যদি বলতাম ঢাকা
হসপিটাল, আমি যদি বলতাম ঢাকা মেডিকেল কলেজ, সরি, আমি যদি বলতাম বিএসএমএমইউ, আমি যদি বলতাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, তখন হতো গিয়ে এটা একেবারে একটা নির্দিষ্ট নিশ, মানে মাইক্রো নিশ, বাট অনেক বড় কিওয়ার্ড, হ্যাঁ, লং টেল কিওয়ার্ড। সো আমরা কিন্তু কিওয়ার্ড জিনিসটা বুঝতে পেরেছি এবং মাইক্রো নিশ সম্পর্কে বুঝতে পেরেছি আশা করি। কিন্তু এটা এখন আমি আর বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদের কোশ্চেন নিচ্ছি যে কেউ যদি এই জিনিসটা বুঝতে না পারেন তাহলে আমি আবার জিনিসটা আবার আলোচনা করব। আর যদি মোটামুটি সবাই বুঝে যান যে কিওয়ার্ড কি, তারপর হচ্ছে গিয়ে নিশ কি, এটা নিয়ে যদি সবাই ক্লিয়ার হন তাহলে আমাদের পরবর্তী ক্লাসে যে কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে গিয়ে অন পেজ এসইও যে ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং দেখাবো হাতে কলমে, সেগুলো আপনার বুঝতে সুবিধা হবে আপনার জন্য। সো আমি এই মুহূর্তে কোশ্চেন নিতে চাচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে কিওয়ার্ড নিয়ে এবং নিশ নিয়ে, এই দুইটার মধ্যে কনফিউজ আছে কিনা। ওকে, ভেরি ফাইন, ভেরি ফাইন। কারোরই নাই কোনো ধরনের প্রবলেম বা কোশ্চেন নাই। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা আমি একেবারেই ধরে নিলাম যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করেছি আমি যদি একটু সামারি টানি, 5 মিনিট একটু সামারি করি। এসইও ফান্ডামেন্টালের যেই স্লাইডটা, সেটার নাম ছিল এসইও কি, সেটা নিয়ে কথা হচ্ছিল। এসইও তো আমরা করব, কিন্তু কেন করব, কেন এটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কিছু কথা হচ্ছিল, কথা লেখা ছিল। এসইও কত প্রকার ও কি কি, এগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছিল। আমি এটাকে একটু বড় করি আর একটু। তারপর হচ্ছে গিয়ে হোয়াইট হেড, ব্ল্যাক হেড, গ্রে হেড, আমরা জানি কাজের ভিত্তিতে বা কাজের পদ্ধতি অনুসারে এগুলোকে প্রকারভেদ, ভিন্নতা ভিন্নতা রূপ দেওয়া যায়। সো হোয়াইট হেড আবার দুই প্রকার, অন পেজ, অফ পেজ। অন পেজ আবার দুই প্রকার, টেকনিক্যাল এন্ড পেজ অপটিমাইজেশন। তো আমরা যদি টেকনিক্যালে যাই, টেকনিক্যালের পার্টগুলো ছিল এইগুলো। তারপর আমরা যদি যাই পেজ অপটিমাইজেশনে, ছিল এগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তারপর যদি অফ পেজে যাই, অফ পেজ ছিল এগুলো। অফ পেজ মূলত আমরা বাহিরে যে কাজগুলো করব, ওয়েবসাইটের বাহিরে যে কাজগুলো করব, সোজা কথা ট্রাফিক আনার জন্য যে কাজগুলো করব। অফ পেজের আমি যদি দুই একটা উদাহরণ দিই, যে আপনার মনে করেন গ্রুপে, আপনার ফেসবুক গ্রুপে কিছু আনবেন, ট্রাফিক আনবেন, হ্যাঁ, কিছু পিপল আনবেন আপনার গ্রুপে বা আপনার পেজে, কিছু লাইক লাইক দেওয়ার জন্য বা ফলো দেওয়ার জন্য আপনার অডিয়েন্স দরকার, ট্রাফিক দরকার। তখন আপনি যে কাজগুলো করবেন সবগুলোই অফ পেজ এসইও। হ্যাঁ, তখন এটা ফেসবুকের অফ পেজ এসইও হবে। তখন কি করবেন, বিভিন্ন হয়তোবা ওয়েবসাইট গুলোতে আপনি দেখবেন, আপনি সেখানে হয়তোবা আপনার পেজের সম্পর্কে গল্প আকারে কিছু একটা লিখার বা কিছু একটা মেসেজ দেওয়ার ট্রাই করবেন। আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবদের ইনভাইট করতে পারেন, আপনি হয়তো অন্য কোথাও লিঙ্ক শেয়ার করে এখানে নিয়ে আসতে পারেন। সো ওভারঅল সবকিছু কিন্তু অফ পেজে ছিল। আর যদি আমি বলি ফেসবুক পেজের ভিতরে যে জিনিসগুলো আপনার গুছাতে হয়, যেমন আমরা ইনস্ট্যান্ট মেসেঞ্জার দেখেছিলাম, আমরা টাইটেলটা দেখেছিলাম, ইউআরএল চেঞ্জ কিভাবে করা লাগে দেখেছিলাম। সো এই যে যে জিনিসগুলো পেজের ভিতরে কাজ করা লাগে, রাইট, ওগুলাই হচ্ছে অন পেজ এসইও। সো অফ পেজ অন পেজ ব্যাপারটা এরকম, একটা ভিতরে একটা বাহিরের। তারপরে ব্ল্যাক হেড, গ্রে হেড নিয়ে আলোচনা করেছিলাম। হোয়াইট হেড যদি হয় লিগ্যাল, ব্ল্যাক হেড হবে ইলিগ্যাল। আর যদি আমরা লিগ্যাল এবং ইলিগ্যাল দুটো মিলিয়ে করি, যেমন আমরা এমন একটা কন্টেন্ট লিখলাম যেটাতে আসলে অনিচ্ছাকৃত বা অনিচ্ছা থাকা সত্ত্বেও কিওয়ার্ড স্টাফিং কিছু হয়ে গেছে, অথবা ধরলাম ডোরওয়ে পেজ, যেমন ওই যে বললাম একই করলেন তামিম ইকবাল, একই করলেন সাকিব, সাকিবের আজ কি হয়ে গেল, কি হয়ে গেল, আমরা আর্টিকেল লিখলাম যে সাকিব আজকে 1 ঘন্টা বেশি প্র্যাকটিস করেছে। এইটাই মানে এমন ভাবে শিরোনাম দিলাম, কি হয়ে গেল, এটা পৃথিবী উল্টাই দিচ্ছে শিরোনাম দিয়ে, ভিতরে ঢুকে দেখলাম সাকিব আজকে 1 ঘন্টা বেশি নেট প্র্যাকটিস করেছে।
সাকিব আজকে তামিমের সাথে বোঝা গিয়েছে রাগান্বিত ভাবে কথা বলেছে, এইটা সেটা। তো এগুলা ডোরে হলেও ডোরে ধরা যায় না, কারণ হচ্ছে যারা ট্রাফিক তারা আসলে আহ, তামিমের কি হয়েছে, সাকিবের কি হয়েছে, এগুলা নিয়ে তারা আগ্রহী। তো কিছু কিছু জিনিস আমাদের হয়ে যাবে, ওগুলা গুগল হয়তো বা বুঝবে না, বা গুগলকে বোকা বানাবো, ব্যাপারটা ওরকমও না। বাট অনেক ব্যাপার আছে যেগুলো থেকে আমাদের দূরে থাকতেই হয় বা থাকতে হবে। আর তারপর হচ্ছে আমরা যদি আমরা তো এতক্ষণ দেখলাম কাজের ভিত্তিতে, এখন যদি দেখি যে ট্রাফিক বা ভিজিটরের উপর ভিত্তি করে, ট্রাফিক ভিজিটরের সার্চ কত সার্চ অপটিমাইজেশনের প্রকারভেদ। আমি যদি এটাকে একটু ই করি, এখানে যাই, এটাকে কপি করি, এখানে আসি, পেস্ট করে দিই। সরি, এটাই কপি হয়ে গেল। আচ্ছা, আগে আমরা ওইটা কপি করছি না, এটা তো। আচ্ছা, আবার একটু করছি, হ্যাঁ, পেস্ট করি, এটা থেকে কপি করি। প্রকারভেদ, আচ্ছা। ওকে, ট্রাফিক বা ভিজিটর উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রকারভেদ মিডলে নিয়ে আসি। এই এই জিনিসগুলোই তো না। তবে একটা হচ্ছে অর্গানিক, এটা নন অর্গানিক। একটা সমাপ্ত পেজ রাখি, এটাতে পরে একটা ইড বা ইটিভ কিছু একটা লিখে দিব ফরম্যাট। তো তারপর আমরা দেখলাম যে কিওয়ার্ড কি, আমরা নিশ কি আমরা বুঝলাম, যেটা সবচেয়ে বড় নিশ সেটা সবচেয়ে ছোট, আর যেটা সবচেয়ে বড় নিশ সেটা সবচেয়ে ছোট কিওয়ার্ড, যেটা সবচেয়ে ছোট নিশ সেটা সবচেয়ে বড় লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডের প্রয়োজনীয়তা কি, লং টেল কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করব, কিভাবে আরো নিশ খুঁজে বের করব, কোন নিশ আমাদের জন্য প্রয়োজনীয় দরকারি, সেগুলোর জন্য কিছু টুলস আছে। তো এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। আগামী ক্লাসে আমরা আশা করি যে অন পেজ পাশাপাশি কিওয়ার্ড, মানে অন পেজের মধ্যেই তো কিওয়ার্ড রিসার্চ, তাই না, নিশ কিওয়ার্ড এগুলো তো অন পেজে আছে। তো আমরা আগামী ক্লাসে অন পেজ এসইওটা থেকে দেখবো অন পেজ এসইওতে কি কি কাজ করা যায়, বা আমরা কোন কাজগুলো অন পেজ এসইওতে সবচেয়ে গুরুত্ব সহকারে করব। সো আমি এই মুহূর্তে প্রশ্ন নিব, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, এই মুহূর্তে প্রশ্ন নিব।